মেসেজ করেছিলাম, তা সিন করেন নাই। ওকে, আজকে আমি আমার নিজেকে তোমাদের জায়গায় নিয়ে যাব। আমি নুরুন নবী সরকার, আমি শরীয়তপুর পলিটেকনিকের কম্পিউটার টেকনোলজি 6ষ্ঠ সেমিস্টারে পড়ি। তো আজকে তোমাদের জায়গা থেকে নিজের উপলব্ধিটা তোমাদের সাথে আগে শেয়ার করব। কিভাবে? আহ, আমি সাপোজ কয়েকটা বিষয় নিয়ে যদি কথা বলি, তার আগে সবার প্রথমে যে কথাটা আসবে সেইটা হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করলে, কম্পিউটার টেকনোলজি থেকে পড়াশোনা করলে সফটওয়্যার ডেভেলপমেন্ট এর সাথে কানেক্টেড হয় 80% স্টুডেন্ট, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে প্ল্যান থাকে 80% স্টুডেন্টের। তোমরা সবাই কি আমার সাথে একমত যে সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার করার প্ল্যানিং ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে এবং জি এইটা ভাই, মেইন একমত। ট্র্যাক আমাদের? আচ্ছা, জি তো আমার সব আইডিতে আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি আমরা কেউ করতে চাই, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে এক্সপার্ট হইতে হবে। তোমরা কি আমার জি সাথে একমত? জি জি আচ্ছা, জি, একমত। তোমরা তাহলে যারা পারো তারা হচ্ছে ক্যামেরাটা ওপেন করো, তাহলে একটু ভালো লাগবে দেখতে। তানভীর ক্যামেরা ওপেন করেছে, আমি ক্যামেরা ওপেন করেছি। আচ্ছা, তো সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে গেলে আমাদেরকে অবশ্যই আইটি সেক্টরে ক্যারিয়ার করতে গেলে, সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে গেলে আমাদের যেটা করতে হবে এট ফার্স্ট, কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে নিজেদেরকে এক্সপার্ট করতে হবে। আচ্ছা, জি তো আমাকে রাকিব শুনতে পাচ্ছো? রাকিব, জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। রাকিব তুমি কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো তো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার সি সি প্লাস প্লাস, তারপরে সি শার্প, তারপর হচ্ছে আপনার জাভা, অর্কেল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে রাকিব যে কথাগুলো বললো, তোমার সি, সি প্লাস প্লাস, জাভা, তারপর হচ্ছে পিএইচপি, পাইথন, হ্যাঁ তো কোনো না কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে নিজের স্কিলটাকে ডেভেলপ করে দেন তো সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে হবে, তাই না? আচ্ছা, জি জি তো আমি যদি প্রোগ্রামিং এর একদম এবিসি থেকে যদি শুরু করি, সি প্রোগ্রামিং এর ব্যাপারে আমরা সবাই জানি। সি প্রোগ্রামিং কে বেসিক্যালি বলা হয় হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং জি কোনো রিয়েল লাইফে ইউজ হয় না, রিয়েল লাইফে কোনো কাজের জন্য সি প্রোগ্রামিংটা আসলে ব্যবহার করা হয় না সেইভাবে। কারণ আমরা সি প্রোগ্রামিং দিয়ে সাপোজ আমরা যে হাত ঘড়ি পরি না, তোমাদের মধ্যে কি কেউ হাত ঘড়ি পরছো? হাত জি ঘড়ি আছে ভাই কারো হাতে? জি ভাই দেখি একটু হাতটা তুলে দেখাও তো কার হাতে হাত ঘড়ি আছে। এই এই যে তো, ভাই রোয়েন আলীর হাতে হাত ঘড়ি আছে। আচ্ছা, এই যে হাত ঘড়িটা, এটা কি আপনা আপনি চলতেছে নাকি এর ভিতরে একটা প্রোগ্রাম করা সেট করা আছে? এটার ভিতরে একটা প্রোগ্রাম সেট করা আছে, প্রোগ্রাম এই ছাড়া তো সমস্যা। ডেফিনেটলি এই প্রোগ্রামটা আমি যদি প্রোগ্রামিং সি দিয়ে তৈরি করি, এটা যদি আমি প্রোগ্রামিং সি দিয়ে তৈরি করি, আমার হয়তো বা 700, 800, 900 লাইন কোডিং করা লাগতে পারে, তাই না? জি এই জিনিসটা যদি আমি সি শার্প দিয়ে করি, জাভা দিয়ে করি, পাইথন দিয়ে করি, তাহলে হয়তো আমার 200, 250, 300 লাইনে হয়ে যাবে। তাহলে আমি কোনটা করব? সেটা হচ্ছে সি প্রোগ্রাম দিয়ে করতে হবে, যেটা সহজ আর কি। আমার তো এখন হার্ড করতে চাই না ওটা, যেটা শর্টকাট সেটাই করতে চাই আর কি। মানে যেটাতে সি কোড প্রো কম লাগবে সেটা দিয়েই তো ভালো। মানে সি প্রো আচ্ছা, সি প্রোগ্রামিং দিয়ে যদি 800, 900 লাইন কোডিং করা লাগে, আর জাভাতে যদি সেটা আমার 60, 100 বা 200 লাইনে হয়ে যায়, তাহলে আমি কি সি প্রোগ্রামিং করব না জাভা করব? না না, জাভা দিয়ে করবো তাহলে, যাবা কারণ না। এখন সবাই শর্টকাট করবে। আচ্ছা, আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার আজকে একটা আহ, মানে আমার আজকে একটা চাহিদা আছে, সেটা হচ্ছে আমি ডিপ্লোমা 6ষ্ঠ সেমিস্টারে পড়ি। সাপোজ আমার ডিপ্লোমা শেষ করে আমাকে জব দরকার। তোমরা সবাই জি মনোযোগ সহকারে শোনো, আমার কিন্তু জব লাগবে। আমি জব জি পেয়ে আমি বিএসসি করব। বিএসসি জি করে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব। সাজ্জাদ, মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগ সহকারে শুনতে হবে সবাইকে। তো আমি বিএসসি করব, বিএসসি করার জন্য আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, আমাকে জব করতে হবে। তাহলে আমি জি কিভাবে জব পাবো? আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা শুরু করছি। ইমরান ব্যাপারী, আমিনুল, তারিকুল, সবাই মনোযোগ সহকারে শোনো। সাপোজ আমি জি সি প্রোগ্রামিং নিয়ে বললাম, সি প্রোগ্রামিংটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। রিয়েল লাইফে সি বা সি প্লাস প্লাস দিয়ে কোনো কাজ হয় না। রিয়েল জি লাইফে কাজ করতে গেলে তোমাকে অবশ্যই সি এবং সি প্লাস প্লাস বাদ দিয়ে তোমার হচ্ছে জাভা বলো, পাইথন বলো, পিএইচপি বলো, সি শার্প বলো, এই ল্যাঙ্গুয়েজ গুলোর উপরে তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে। এখন জি কথা হচ্ছে তানভীর, তুমি কি জানো সি শার্প ল্যাঙ্গুয়েজটা কোথায় ব্যবহার করা হয়, কোন ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করে, সেখানে কিভাবে জব পাওয়া যায়, স্যালারি কত? তানভীর জানো? .NET framework তানভীর মিউট করো, আনমিউট করো।
আচ্ছা, তানভীর মেবি আনমিউট করতে ভুলে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু বলি। তোমার হচ্ছে সি শার্প ল্যাঙ্গুয়েজটা কোথায় ব্যবহার করা হয়? আমাদের বাংলাদেশের যে টপ লেভেল মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এর পাশাপাশি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেমন বসুন্ধরা, স্কয়ার, প্রাণারফেল, রহিমা ফ্রোজ, অল্টন, আকিজ, মিনিস্টার, এরা তাদের ওয়েব বেস বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করে সি শার্প ল্যাঙ্গুয়েজ দিয়ে, ASP.NET ফ্রেমওয়ার্ক দিয়ে। ASP.NET ফ্রেমওয়ার্ক এটা স্যার আমার কলেজের তুমি একটা জানো? মিটিং আছে, আমি একটু যাইতে পারবো? মানে 7:30 থেকে। 7:30 থেকে কলেজের মিটিং? আচ্ছা স্যার, ঠিক আছে। না না, ওই ক্লাসটা বন্ধ করে আপনার এখানে চলে আসলাম আর কি, ও স্যারকে বললাম আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কথা হচ্ছে তোমার সি শার্প ল্যাঙ্গুয়েজটা তাহলে কারা ব্যবহার করে? আমরা কিন্তু জানলাম আমাদের দেশের টপ লেভেল যে কর্পোরেট অফিস গুলো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারা বেসিক্যালি তাদের ওয়েব বেস বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করে সি শার্প ল্যাঙ্গুয়েজটা দিয়ে বেসিক্যালি। সো সেখানে তারা ASP.NET ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে। তো তোমরা কি জানো ASP.NET ফ্রেমওয়ার্কটা কার প্রোডাক্ট? মাইক্রোসফটের প্রোডাক্ট। কামরুল মনে রাখতে হবে, কামরুল মাথায় রাখতে হবে কিন্তু আজকে ASP.NET প্রোডাক্ট হচ্ছে মাইক্রোসফটের। তো এখন কথা হচ্ছে কারা মাইক্রোসফটের প্রোডাক্টটা ব্যবহার করতেছে? মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, বিগ লেভেল কর্পোরেট অফিস গুলো। এখন সেখানে যদি আমি জব পেতে চাই, আমি যদি সেখানে জব পাই, আমার স্টার্টিং স্যালারি 50 থেকে 60,000, মানে 50 থেকে 60,000 টাকা আমার স্টার্টিং স্যালারি হবে। আমরা এতগুলো টাকা স্যালারি সবাই তো আশা করি, তাই না? জি ভাই। 50 থেকে 60,000 টাকা আমরা স্যালারি সবাই আশা করি। তো এখন কথা হচ্ছে ওইখানে যদি আমি জব পেতে চাই, তাহলে আমার কি কি লাগবে? আমার 4 বছরের ব্যাচেলর ডিগ্রি লাগবে। কম্পিউটার সায়েন্স থেকে আমি পড়ছি, তার যোগ্যতা 4 বছরের ব্যাচেলর ডিগ্রি লাগবে। আমার মিনিমাম 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তাহলে আমার কি সেটা আছে এখন? না, আমি এখন ডিপ্লোমা অভিজ্ঞতা 6ষ্ঠ তো নাই, সেমিস্টারে এক্সপেরিয়েন্স। পড়ি। তোমাদের সাথে। আমার এখন জব দরকার, আমি জব করব, বিএসসি করব, বাসায় সাপোর্ট দিব। তাহলে আমার তো ভাই সি শার্প ডট নেট করে আমি তো এখন জব পাচ্ছি না। তাহলে আমি সি শার্প ডট নেটে যাবো এখন? আমি যাব না। বাট নোমানের যদি ফ্যামিলি থেকে বলে যে নোমান তুমি পড়াশোনা করো, তুমি কাজ শেখো, বিএসসি করো, এখন তোমাকে জব করতে হবে না, তুমি জব করবা বিএসসি করার পরে, তাহলে কোনো সমস্যা নাই, তুমি সি শার্প শেখো, সি শার্প শিখে তোমার স্কিলটা ডেভেলপ করো, করে তুমি ফিউচারের জন্য নিজেকে তৈরি করো। বাট যার এখন জব দরকার, সে আপাতত সি শার্পে যদি যায়, সি শার্পে গেলে আসলে ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে। এবং বাংলাদেশের সর্বোচ্চ স্যালারি সি শার্পেই আছে, ডট নেটে বাংলাদেশের সর্বোচ্চ স্যালারি। তো সেখানে আপাতত আমি ডিপ্লোমা থেকে সেখানে আমি যাব না। তো সি শার্প কারা ব্যবহার করে, সেখানে স্যালারি কত, সেখানে জব পাওয়ার কি কি রিকোয়ারমেন্ট, মোটামুটি তো জানলাম। তানভীর, জানতে পারছি না? জি ভাইয়া, জানতে পারছি। নতুন কিছু জানতে পারছো এখান থেকে? আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, নতুন কিছু জানতে পারছো? অবশ্যই ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি জাভা নিয়ে চিন্তা করি, জাভা কারা ব্যবহার করে? আমাদের বাংলাদেশের যে সফটওয়্যার ফার্ম গুলো আছে, সফটওয়্যার ফার্ম তারা কি একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে? মোটেই না। না ভাই, না না। সাপোজ মনে করো তোমাদের তারিকুল আর হচ্ছে নাজমুল, এই দুইজন যৌথভাবে একটা বিজনেস করে। ওদের ওখানে জাভা ডেভেলপার আছে, সি শার্প ডেভেলপার আছে, পিএইচপি ডেভেলপার আছে। রাকিবুল, রুমন, ওরা হচ্ছে ক্লায়েন্ট, একজন জাভার কাজ করে নেবে, একজন পিএইচপির কাজ করে নেবে। তো ক্লায়েন্টের যে কোনো রকম রিকোয়ারমেন্টের জন্য নাজমুল আর তারিকুল রেডি আছে, যে যে কোনো ক্লায়েন্ট আসলে আমরা তাদেরকে সার্ভিস দিতে পারবো। কারণ ওদের ওখানে হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট আসে, তার উপর ভিত্তি করে ওরা অনেক কাজ করে, দেশে দেশে বাইরে বিভিন্ন জায়গায় কাজ করে। তো যার আয় 50 টাকা, সে কি 1000 টাকা ব্যয় করবে? না না, যার আয় 50 টাকা, সে 20 টাকা ব্যয় করবে। তো পারবে কিভাবে? বাংলাদেশ হচ্ছে গরিব দেশ, বাংলাদেশ হচ্ছে অর্থনৈতিক ভাবে অনেকটা অনুন্নত, আমাদের জনসংখ্যা অনেক বেশি, সেই পরিমাণ মাথাপিছু আয় অনেক কম। তাই আমাদের বাংলাদেশের 85% অর্গানাইজেশন পিএইচপি ব্যবহার করে। কিন্তু বাংলাদেশের বাইরের মানুষ তো পিএইচপি নিয়ে কাজ করে না, অল্প। কিন্তু ফেসবুকের মতো বড় বড় সোশ্যাল মিডিয়া গুলো পিএইচপি দিয়েই করা। পিএইচপির যে ডিমান্ড একদম নাই তা বললে ভুল হবে, পিএইচপির ডিমান্ড যথেষ্ট আছে, পিএইচপির যথেষ্ট ভালো ডিমান্ড আছে। কিন্তু দেশের বাইরে অনেক ক্ষেত্রে জাভার ভালো রিকোয়ারমেন্ট সারা বিশ্বে। আমাদের বাংলাদেশে যে ব্যাংক গুলো আছে, প্রত্যেকটা ব্যাংকিং সেক্টর,
একটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাংক কি তোমার হচ্ছে জাভার বাইরে না। তোমাদের পরিচিত কেউ যদি ব্যাংকে জব করে তার কাছ থেকে শুনবা যে চাচা কি মামা আপনাদের মানে ব্যাক এন্ডে কোন ল্যাঙ্গুয়েজ কোন ফ্রেমওয়ার্কটা দিয়ে কাজ করেন। তো সে প্রথমে চিন্তা করবে যে এই প্রশ্ন আমাকে কেন করলো। পরবর্তীতে সে হয়তো সে যদি জেনে থাকে তাহলে বলবে যে আমরা ব্যাক এন্ডে জাভা জে2 EE ব্যবহার করি, আর এখানে ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার করি স্প্রিং ফ্রেমওয়ার্ক। আমাদের বাংলাদেশের কোনো ব্যাংকিং সেক্টর জাভার বাইরে না। এখন কথা হচ্ছে তোমাদের মধ্যে ব্যাচেলর পয়েন্ট জি নাটক ভাইয়া, দেখছো কে আমি কে? হ্যাঁ সিরাজগঞ্জ ইসলামী ব্যাংকে গিয়ে যে কম্পিউটার যে মানে করতেছে, মানে যে এটিএম কার্ড সংক্রান্ত যে সার্ভিস দেয়, হুম, ওনার কাছে গিয়ে আমি যে আমার কার্ড হোল্ড হয়ে গেছিল, আটকে গেছিল, আসে নাই। হ্যাঁ, পরে ওনাকে জিজ্ঞালাম, হুম, পরে বললাম যে কি সমস্যা কি, পরে বলতেছে যে প্রোগ্রাম সমস্যা। পরে জিজ্ঞেসছিলাম কোন প্রোগ্রাম ইউজ করেন, পরে বলতেছে জাভা ইউজ করি আমরা। পরে বলতেছে সার্ভার জনিত সমস্যা আর কি। আচ্ছা তাহলে কি একটা উদাহরণ কি আমার কথার সাথে কি পাওয়া গেল? জি ভাইয়া বল। জি ভাই। হ্যাঁ, তাহলে জি আমি ভাই। যে কথাটা বলতেছি এটা তাহলে আসলে মানে সত্য এবং বাস্তব। জি জি ভাই। আচ্ছা, তো এরপরে এখন তোমরা ব্যাচেলর পয়েন্ট নাটক দেখছো? ব্যাচেলর পয়েন্ট কে কে দেখছো? ব্যাচেলর পয়েন্ট আমি দেখছি। আমি দেখি। দেখছো? জি কত? দেখছি। আচ্ছা, জি ভাই। তোমাদের মধ্যে হাবু আছে? জি হাবু, ভাইয়া। তোমাদের মধ্যে হাবু আছে? আমি আজকে জি দেখলাম, জি। জয়েন করতে নাই ব্যাচেলর পয়েন্টের জন্য। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে হাবু আছে? হাবু ফ্রেন্ড সার্কেল মানে মোটু কেউ আছে? হ্যাঁ, হাবু হ্যাঁ? রাকিব আছে। ফুটবলের সাথে সেরকম মিলবে না। ব্যাচেলর আচ্ছা পয়েন্ট আচ্ছা আর হলো আপনার পোলাপান। নোমানের সাথে মিলবে ভাই, আচ্ছা আচ্ছা, একবারে নোমান কোয়ালিটি। যাই হোক এখন কথা হচ্ছে হাবু আছে, তারপর ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট সাব্বির, মিশু সাব্বির কে? তারিকুল, এটা তারিকুল তো হচ্ছে যে ডিসকাউন্ট, তারিকুল, হ্যাঁ তারিকুল হচ্ছে ডিসকাউন্ট, মিশু সাব্বির। ভাই ভাই আমি কোন জিনিসে ডিসকাউন্ট করি না। আচ্ছা আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে নেহালের চরিত্রটা কে নিতে চাও তোমাদের মধ্যে? নেহাল, নেহালের চরিত্র কে নিতে চাও? এটা তো তানভীরকে ভালো মনে হয়। তানভীরকে ভালো মনে হয়? আচ্ছা ঠিক আছে, তো এখন মনে করো তানভীর প্ল্যানিং করলো যে আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে আমি কক্সবাজার যাবো নেয়ারের বেড়াতে। মতো চরিত্র কেউ করতে পারবে না। আচ্ছা রুমন শোনো, তানভীর এখন প্ল্যানিং করলো যে তানভীর কি করবে, তার সমস্ত ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে সে কক্সবাজারে যাবে। তো তোমরা 50 জন যাচ্ছ একসাথে, তো মোটামুটি তানভীরের ভালোই টাকা খরচ হবে, তানভীরের অনেক টাকা খরচ হবে। তো মনে করো যে ওর কাছে 1 লাখ টাকা ক্যাশ আছে, 1 লাখ টাকা ক্যাশ আছে। তো তোমরা হচ্ছে শরীয়তপুর থেকে বাস ঠিক করছো, 50 জন যাবা একটা বাস। জি ভাই। তো তোমার মনে করো বাস ভাড়া দিয়ে যে হোটেল বুক করতেই দেখা গেল যে পকেটের টাকা যা ছিল 1 লাখ ক্যাশ সব শেষ হয়ে গেছে। জি এখন তানভীরের বাবা আমেরিকাতে থাকে, ও মাসে মাসে মানে 8, 9, 10 লাখ টাকা করে পাঠায়, তানভীরের কাছে টাকা ডাজন্ট ম্যাটার। তো এখন করলো কি, বাংলাদেশে ও হচ্ছে শরীয়তপুরে তোমার মনে করো ডাচ বাংলা ব্যাংকে ওর একটা অ্যাকাউন্ট আছে। তো সেই অ্যাকাউন্টে টাকা আছে, ও ওখান থেকে তুলতেছে, চলাফেরা করতেছে। এখন কক্সবাজার যে ওর টাকা শেষ হয়ে গেছে, ও তোমাদের দায়িত্ব নিছে, তোমাদের নিয়ে যাবে, থাকাবে, মানে ঘোরাবে, খাওয়াবে, নিয়ে আসবে। এখন ও কি করবে? খুবই স্বাভাবিক বিষয়, টাকা তুলতে যাবে ব্যাংকে। তোমরা কি জানো ব্যাংকে যদি আমরা যাই, ব্যাংকে যারা জব করে, এক পিয়ন আর 2 দারোয়ান, এই 2 জন বাদ দিয়ে বাকি সবাই অফিসার। জি তোমরা কি এটা জানো যে ব্যাংকে পিয়ন আর দারোয়ান এই 2 জন বাদ দিয়ে, পিয়ন আর দারোয়ান সিকিউরিটি গার্ড এই 2 জন বাদ দিয়ে বাকি যারা থাকে তারা সবাই অফিসার। তো জি এখন কথা হচ্ছে আগে জানতাম না তোমার, শিওর। এখন কথা হচ্ছে আমরা ব্যাংকে গেলে সচরাচর প্রথমে কি দেখতে পাই? ব্যাংকে গেলে শুরুতেই দেখতে পাই যে এক সাইডে তোমার হচ্ছে টাকা আদান প্রদান করতেছে, মানে সিরিয়াল ক্যাশ কাউন্টার এক পাশে টাকা আদান প্রদান করতেছে, টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, এটা হচ্ছে একটা সাইডে দেখা যায়। আর একটা সাইডে কয়েকজনকে দেখা যায় যারা কি করে, তারা হচ্ছে ইনফরমেশন দেয় যে আপনি আমাদের অ্যাকাউন্ট করুন, আপনি আমাদের এই সার্ভিসটা গ্রহণ করুন, আমাদের হচ্ছে কি আছে, এই পলিসি, এই বীমা, এইটা সেইটা, নানান ইনফরমেশন দিচ্ছে, একদম একদম হচ্ছে টাকা আদান প্রদান করতেছে। কিন্তু ওরা ব্যাংকের লাস্ট ক্লাস অফিসার, ওরা ব্যাংকের লাস্ট ক্লাস অফিসার। ওরা কিন্তু কম্পিউটার সায়েন্স পড়ে না, ওরা বিবিএ পড়ে, মার্কেটিং পড়ে, ওরা এমবিএ করে। আর যারা কম্পিউটার সায়েন্সে জব করে
শরীফুল যে একটু আগে বললো না যে ভাই আমাদের প্রোগ্রামের সমস্যা, সার্ভার ডাউন হয়ে গেছে, ওই সমস্যাগুলো সমাধান করে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তাহলে সেই দিক থেকে বিবেচনা করলে আমরা যে লেভেলটাতে পড়াশোনা করতেছি, আমরা কি বেটার লেভেলে আছি, নাকি আমরা নিজেদের কাছে খারাপ লাগে যে আমি ডিপ্লোমার একজন স্টুডেন্ট, আমার খারাপ লাগে? খারাপ লাগাটা কাজ করে, নাকি আমরা একটা ভালো পজিশনে আছি? ভালো পজিশনে আছে, অবশ্যই ভালো পজিশনে। ডেফিনেটলি। যদি কেউ তোমাকে বলে, মনে থেকে অনেক উৎফুল্ল যদি কেউ লাগে। তোমাকে বলে যে ডিপ্লোমা পড়তেছো, ডিপ্লোমার তো কোনো ভ্যালু নাই, ডিপ্লোমা করে মানুষ বসে থাকে, ডিপ্লোমা এটা ডিপ্লোমা সেইটা, আমার কথা ডিপ্লোমা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। যদি থাকতো এই কথা বলতো না। যদি ডিপ্লোমা সম্পর্কে তার আইডিয়া থাকতো তাহলে সেই কথা বলতো না। আমি প্রাউড ফিল করি আমি একজন ডিপ্লোমা স্টুডেন্ট, কারণ ডিপ্লোমা পাশ করার পরে আমি যে জব করছি, যে জব করে আমি বিএসসি করছি, যে জব করে আমি এখন ক্যারিয়ার করতেছি, এইচএসসি পাশ করে ওই জব আমি পাইতাম না। তোমরা কি আমার সাথে একমত যে ডিপ্লোমা পাশ করে যে জব পাওয়া যায়, এইচএসসি পাশ করে সেই জব পাওয়া যায় না? না ভাইয়া, এটা ঠিক ভাই। কিভাবে সম্ভব? তো এখন কথা হচ্ছে জাভা শিখতেছি আমরা, জাভা শিখে কোথায় কাজ করব? বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে, আর হচ্ছে বাংলাদেশের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেই সেক্টরগুলোতে জাভা নিয়ে কাজ করা যায়। জাভাতে যদি আমি কাজ করি 25-30 হাজার টাকা স্টার্টিং স্যালারি আমি পাবো। সেখানে আমার ব্যাচেলর ডিগ্রি লাগবে, তাহলে খুব ভালোভাবে জব পাবো। আর ডিপ্লোমা ডিগ্রি নিয়ে যদি যাই, জব পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। যদি এক্সট্রা অর্ডিনারি কোনো পারফরমেন্স করতে পারি, আমি যদি এক্সট্রা কিছু শো আপ করতে পারি, তাহলে অফিস আমাকে অ্যাকসেপ্ট করবে। আদারওয়াইজ আমাকে না নিয়ে বিএসসি করে একজনকে নেবে, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? জি ভাই। তো এখন কথা হচ্ছে জাভা থেকে কিন্তু আরেকটা জিনিস শেখা যায়, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। 2014 সালে যখন প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের হাতে আসে, সেই মোবাইলগুলো যখন নতুন আসে আমরা কি অবাক যে এত কিছু, এইটা সেইটা নানান কিছু। আর 2020 সালের মোবাইল আর 2014 সালের মোবাইলের মধ্যে রাত আর দিন অনেকটা পার্থক্য। তাহলে এই 5 বছরে যদি অনেকটা পার্থক্য হয়ে যায়, আগামী 20 বছরে আর কতদূর পার্থক্য হবে তুমি বলো? ধারণার বাইরে ভাই। হ্যাঁ, তাহলে মোবাইল কখনো কল্পনাও করা যাবে না তাইলে মোবাইল অ্যাপ্লিকেশনের কি হয়ে যাবে। হ্যাঁ শরীফুল, তাইলে মোবাইল অ্যাপ্লিকেশনের চাহিদা আছে কিনা তোমরাই বলো? অবশ্যই আছে, মানে প্রচুর চাহিদা আছে। আচ্ছা, মোবাইল অ্যাপ্লিকেশনের প্রচুর চাহিদা আছে। সো আমরা মোবাইল অ্যাপ্লিকেশন যদি ডেভেলপ করি, অ্যাপস ডেভেলপ যদি আমরা শিখি, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে না, এইচএসসি সার্টিফিকেট লাগবে না, বিএসসি সার্টিফিকেট লাগবে না। আমার হয়ে কথা বলবে আমার তৈরি করা অ্যাপস। আমি যদি একটা অ্যাপস তৈরি করি, গুগল প্লে স্টোরে যদি আপ করি, গুগল প্লে স্টোর কি দেখবে আমার শিক্ষাগত যোগ্যতা কি? না। আচ্ছা, আমরা তো মেসেঞ্জার সবাই ব্যবহার করি। আচ্ছা, মেসেঞ্জারের কথা বাদ, আমরা জুম ব্যবহার করতেছি আজকে। জুম কে তৈরি করছে তার নাম জানি? তার সম্পর্কে কিছু জানি না ভাইয়া। অথচ সে রাতারাতি কোটিপতি হয়ে গেছে। চিনি শুধু জুমকেই। হ্যাঁ, চিনি শুধু জুমকেই। জুমকে চিনি, কিন্তু কে তৈরি করছে তা কিন্তু জানি না। না। তাহলে এই যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো যদি আমরা পূরণ করতে পারি, এই চাহিদার সাথে যদি আমরা তাল মিলিয়ে কাজ করি, তাহলে আমাদের ভালো কিছু করা সম্ভব। সো আমরা চাইলেই আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডার্ট, ফ্লাটার শিখতে পারি। ডার্ট প্রোগ্রামিং শেখার পর ফ্লাটার শিখতে পারি। ফ্লাটার হচ্ছে নতুন একটা ফ্রেমওয়ার্ক, বাংলাদেশে নতুন আসছে, যেটা আমরা করাই। বাংলাদেশে সীমিত 2-3টা অর্গানাইজেশন এটা করে, তার মধ্যে আমরা আছি। তো প্রোগ্রামিং পাশাপাশি যদি কেউ এই তোমার হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চায়, এটার উপরে ভালো ক্যারিয়ার আছে। তো জাভার পরে আমি সি শার্প নিয়ে বলছি, তানভীর মনে আছে সি শার্প নিয়ে কি বলছিলাম? তানভীর মনে আছে সি শার্প নিয়ে কি বলছিলাম? আচ্ছা, রাকিব মনে আছে সি শার্প নিয়ে কি বলছিলাম? সি শার্পটা হচ্ছে ভাই, এটা হচ্ছে মানে প্রোগ্রাম বেশি করতে হয় আর কি। সি শার্পটা নিয়ে প্রোগ্রাম বেশি করতে হয়, সি তে প্রোগ্রাম বেশি করতে হয়। সি শার্প, জাভা, পিএইচপি এগুলো মোটামুটি লেভেলে। আচ্ছা, তো সি শার্প কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, এগুলো কিন্তু আমি বলছি। আচ্ছা, তো এখন যদি আমি বলি যে আমি পাইথন নিয়ে কাজ করব, পাইথন নিয়ে সবারই তো পজিটিভ চিন্তা, তাই না? অনেকেই বলে না যে পাইথন একসময় রাজত্ব করবে, বলে না? জি ভাই, জি বলে। পাইথন যদি মানুষ বলে যে পাইথন একসময় রাজত্ব করবে, তাহলে আমি বলবো জাভা এখন রাজত্ব করে। পাইথন একসময় রাজত্ব করবে, জাভা এখন রাজত্ব অলরেডি করতেছে। তো পাইথন যখন রাজত্ব মানে সিংহাসনে বসবে,
জাভা কি তখন বুড়া হয়ে যাবে? হ্যাঁ, জাভার ধার কি কমে যাবে? জাভা আবার শান দিয়ে ধার বাড়াবে না? জি জি ভাই। তো জাভার মার্কেট কখনোই ডাউন ছিল না, কখনোই ডাউন হবে না। জাভা জাভার মধ্যেই থাকবে, পাইথন পাইথনের মধ্যেই হবে। এখন কথা হলো পাইথন শিখে আমার কি হবে ভাই? আচ্ছা, তোমাদের একটা রোবটের কথা মনে আছে, সোফিয়া, বাংলাদেশে আসছিল? জি জি হ্যাঁ, এই রোবটটা কি দিয়ে তৈরি হয়েছে ভাই? এই পাইথন রোবটটা প্রোগ্রাম। তৈরি করতে পাইথন প্রোগ্রাম লাগেনি? তো জি। এখন অনেক সময় বলে না যে সামনে ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ করবে না, রোবট কাজ করবে, বলে না মানুষ? হুম। এমন একটা যুগ জি আসবে বলে। যে মানুষের দরকার নাই, রোবট কাজ করবে। তাহলে এই রোবট গুলো কি দিয়ে তৈরি হবে? তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিন্তা করো, তুমি যদি পাইথন। রোবোটিক্স চিন্তা করো, এর পাশাপাশি তুমি যদি চিন্তা করো যে আমি এর পাশাপাশি যদি তুমি চিন্তা করো যে আমি এ করব, কি বলে যে আমি ব্লকচেইন নিয়ে কাজ করব, বিগ ডাটা নিয়ে কাজ করব, আমার জন্য জি পাইথন ফরজ। এগুলোর জন্য পাইথন ফরজ। এখন কথা জি হচ্ছে, ভাই। আমি কিন্তু আগেই বলছি আমি একজন ডিপ্লোমা স্টুডেন্ট, আমি ডিপ্লোমাতে পড়ি। আমার বাবা হচ্ছে একজন সরকারি আমার বাবা হচ্ছে একটা স্কুলের টিচার। তার পক্ষে হয়তোবা আমার ভার্সিটির টাকা দেওয়াটা সম্ভব, থাকা খাওয়ার টাকাটা হয়তোবা দেওয়া সম্ভব না। আমাকে জব করতে হবে, আমাকে বিএসসি করতে হবে, তাহলে আমার জব দরকার। এখন জি কথা হচ্ছে ইউরোপের কান্ট্রি, আমেরিকার কান্ট্রি, এশিয়ার কান্ট্রি কি এক? না, না, ইউরোপ আমেরিকা আমাদের থেকে অনেক এগিয়ে, আর অনেক উন্নত। আফ্রিকা আমাদের থেকে অনেক পিছিয়ে, তাই না? তো এখন আমি যদি জি পরিবেশ না বুঝি, এনভায়রনমেন্ট যদি না বুঝি, তাহলে কিন্তু হবে না। এখন তুমি সাপোজ সাকিব, সাকিব কি করছে? সাকিব করছে হচ্ছে পাইথনের উপরে নিজের স্কিলটা ডেভেলপ করছে। পাইথনের উপরে নিজের স্কিলটা ডেভেলপ করার পরে সে 5 বছর ধরে গ্রাজুয়েশন 4 বছর গ্রাজুয়েশন করছে, 4 বছর প্র্যাকটিস করছে, পাইথনের উপরে সে এক্সপার্ট, খুবই ভালো কাজ শিখছে। কিন্তু সাকিবকে মূল্যায়ন করার মতো তো কেউ নাই। জি সাকিব সাকিব তো তখন 50,000 টাকা স্যালারিতে জব করবে না। 5 বছর পাইথনে কাজ শিখে সে কি 50,000 টাকা স্যালারি নেবে? সে না। 2 লাখ 3 লাখ না টাকা স্যালারি না। যাবে। তো সাকিবকে জি 3 লাখ টাকা স্যালারি দিয়ে যদি কোনো অফিস রাখতে চায়, সেই অফিসকে মিনিমাম 30 লাখ 40 লাখ টাকা ইনকাম করতে হবে। জি অবশ্যই। যেমন আমাদের পিপল এন্ড টেক লিমিটেডের মাসিক খরচ হচ্ছে 20 লাখ টাকা। তাহলে আমাদের অফিস যদি মান্থলি 30 থেকে 40 লাখ টাকা ইনকাম না করে, তাহলে আমাদের অফিস চলবে? না না, কখনোই চলবে না। তাহলে কখনোই না। আর বাংলাদেশে যদি আমার প্ল্যানিং থাকে যে আমি বাংলাদেশে ক্যারিয়ার করব, তাহলে ভাই বাংলাদেশে এই মুহূর্তে পাইথন না, ভবিষ্যতে। এখন মনে করো হেলাল আর হচ্ছে শাহরিয়ার পাইথন নিয়ে চিন্তা করতেছে সামনে। এখন হেলাল এখন চিন্তা করতেছে যে আমি পাইথনটা শিখি, পাইথনের উপরেই ক্যারিয়ার করব, ঠিক আছে, পাইথন যখন আসবে তখনই পাইথনের উপরে আমি ক্যারিয়ার করব। আর সাকিব এখন প্ল্যানিং করছে, যেটা যে পাইথন 5 বছর পরে রাজত্ব করবে, ঠিক আছে, 5 বছর পরে আসুক, আমি এখন পিএইচপি নিয়ে জাভা নিয়ে কাজ করি। তাইলে সাকিবের আর তোমার হচ্ছে আর কার নাম বললাম আরেকজন? হেলাল। হেলাল। তো সাকিব কি কাজ করলো? সে পিএইচপি নিয়ে 5 বছর কাজ করছে। 5 বছর কাজ করছে সাকিব। তাহলে সাকিবের 5 বছরের অভিজ্ঞতা, এর মধ্যে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছে, বিএসসি কমপ্লিট। আর জি হেলাল কি করছে? চুপচাপ বসে আছে। 5 বছর পর পাইথন আসবে, পাইথন শিখবো, পাইথনে জব করব, পাইথনের উপর বেস করে। 5 বছর পরে পাইথন আসলো। এখন সাকিব 5 বছরের জবের অভিজ্ঞতা, 5 বছর কাজ করে প্লাস গ্রাজুয়েশন কমপ্লিট। আর সাকিবও আর হচ্ছে হেলালও গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছে। এখন হেলাল পাইথন শিখবে 1 বছর ধরে। আর সাকিবের পাইথন শিখতে কতক্ষণ সময় লাগবে জানো? সাকিবের পাইথন শিখতে সময় লাগবে 15 দিন, 20 দিন, 1 মাস, যেখানে হেলালের লাগবে 1 বছর। কারণটা, এখন শোভনকে বলা হলো, শোভন, এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লেখো। শোভন কিন্তু জানে তার জীবনের লক্ষ্য কি, ও কিন্তু লিখতে পারবে। ওকে যদি বলা হয় যে তুমি বাংলায় লেখো, তাহলে ও বাংলায় লিখবে, ইংরেজি দিয়ে লেখো তাহলে ইংরেজি দিয়ে লিখতে পারবে, হিন্দি দিয়ে লিখতে বললে হিন্দি দিয়ে লিখতে পারবে, যদিও ভাষাগুলো জানে।
তো মেইন কথা হচ্ছে শোভন জানে ওর জীবনের লক্ষ্য কি, ও এখন এটা লিখবে, ওর জীবনের লক্ষ্য লিখবে। এখন যে ল্যাঙ্গুয়েজে হোক না কেন, ও যে ল্যাঙ্গুয়েজটা জানে ও সেটা দিয়ে লিখতে পারবে। তো মেইন কথা হচ্ছে আমি যদি কাজ জানি, সাকিব যদি কাজ জানে, 5 বছর ধরে যদি কাজ করে আসে, ও কাজ করে আসে পিএইচপি ল্যাঙ্গুয়েজে, এখন কাজ করতে হবে পাইথন ল্যাঙ্গুয়েজে। ও কিন্তু জানে যে এইম ইন লাইফ কিভাবে লিখতে হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করাটা কি মানে সময় সাপেক্ষ ব্যাপার, নাকি একটা ল্যাঙ্গুয়েজ শুরু থেকে শেষ পর্যন্ত শেখা প্লাস এইম ইন লাইফটা শেখা, দুইটার সময়ের মধ্যে পার্থক্য আছে কি নেই বলো? জি ভাই আছে সাকিব যেটা করবে, অবশ্যই। সাকিব জানে ওর এইম ইন লাইফ, ওর জীবনের লক্ষ্য সাকিব জানে। জি আর হচ্ছে হেলাল, ও আগে ও তো প্যারাগ্রাফটাকে জানেন, শিখবে, তারপর জীবনের লক্ষ্য শিখবে। তারপর তাহলে কার সময় কম লাগবে, কার সময় বেশি লাগবে? সাকিবের কম লাগবে আর হচ্ছে হেলালের বেশি লাগবে, আমাদের কারণ যাদের সে তো পাইথন নিয়ে ভবিষ্যতে প্ল্যান আছে, আমরা অবশ্যই পাইথন নিয়ে কাজ করব, কেন করব না। তার আগে এখন আমাদের এখানে যেটার ডিমান্ড অনেক বেশি, যেটা বেশি চলছে, যেটার এনভায়রনমেন্ট ভালো, আমি সেটার উপরে নিজেকে ব্যস্ত রাখবো। আমার এই অভিজ্ঞতা কখনোই বিফলে যাবে না। জি তাইলে আমরা এই মুহূর্তে আপাতত পাইথন নিয়ে চিন্তা করতেছি না, কারণ আমার জব দরকার, বিএসসি করতে হবে না, কি বলো রাকিব? জি জি ভাইয়া। জি ভাই। আমাকে কিন্তু বিএসসি করতে হবে। আরিফ কোথায়? আরিফ আছে? আরিফ, জি ভাইয়া আসছি আমি। আরিফ আছো? জি ভাইয়া আচ্ছা, তাহলে আমাকে কিন্তু বিএসসি করতে হবে, অবশ্যই ভাইয়া চেষ্টা করবো। জব করে বিএসসি করতে হবে। আচ্ছা, এরপরে এখন আমি যদি চিন্তা করি, পরে এখানে নিয়ে আয়। আচ্ছা এরপরে যদি আমি একটু চিন্তা করি, কি চিন্তা করব? আমরা মোটামুটি পাইথন নিয়ে কথা বলছি, জাভা নিয়ে কথা বলছি, সি শার্প নিয়ে কথা বলছি, আমরা এখন একটু পিএইচপি নিয়ে কথা বলি। জি আমাদের বাংলাদেশে সাপোজ 100টা কোম্পানি আছে, বাংলাদেশে কোম্পানি কয়টা? 100টা। তার মধ্যে 85টা কোম্পানি পিএইচপি ব্যবহার করে। তাহলে পিএইচপি তে জব পাওয়া সোজা, নাকি সি শার্প, পাইথন, সি প্লাস প্লাস, সি এগুলোতে জব পাওয়া সোজা হবে বলো? জব ভ্যাকেন্সি কোনটাতে বেশি থাকবে? পিএসপি। পিএসপি। ভাই আমার আয় 50 টাকা, আমার ব্যয় 2 টাকা করতে হবে, তাই না? আমার আয় 50 টাকা, ব্যয় করতে হবে 2 টাকা। আমি যদি 200 টাকা ব্যয় করি, তাহলে আমার লাল বাতি জ্বলতে সময় লাগবে? সময় লাগবে না। হ্যাঁ এটা বাস্তবতা কিন্তু এইটাই। জি পিএইচপি থেকে যদি তোমরা কাজ শেখো, বাংলাদেশের মোটামুটি 85% এর বেশি কোম্পানি পিএইচপি নিয়ে কাজ করে। তারা বেসিক্যালি ফুল স্ট্যাক ডেভেলপার চায়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, দেন আচ্ছা দেন। তার জন্য আমি স্ক্রিন শেয়ার করি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তোমরা দেখো। একটা বাস্তব উদাহরণ দিব তোমাদেরকে। জি সেটা হচ্ছে আমি এখানে একটা ট্যাব নিলাম। সাপোজ আমি এখানে দিচ্ছি বিডি জবস। আমি বিডি জবসে গেলাম। বিডি জবসে যাওয়ার পরে তোমার মনে করো আমি ওদের একটু জব সার্কুলার গুলো যদি একটু দেখি, তোমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। জি জি আচ্ছা, তো এখানে হচ্ছে, এখানে আমি যদি অর্গানাইজেশন টাইপ, আচ্ছা এখানে আমি কোনো কিছু দিব না। আমি যেখানে যদি দেখি আইটি এন্ড টেলিকমিউনিকেশনের জব, এখানে কয়টা জব দেখতে পাচ্ছ? 368টা জব সার্কুলার আছে। জি তাহলে অনেক মানুষ বলে না যে ভাই জব নাই, জব নাই। তাহলে এখানে আইটি টেলিকমিউনিকেশন 368টা জব ভ্যাকেন্সি আছে। তার আগে এখানে আরো অ্যাকাউন্ট ফাইন্যান্সে 360টা জব আছে, ব্যাংক, নন ব্যাংক, তারপর এখানে হচ্ছে 55টা জব আছে। আরো কত সাপ্লাই চেইন, তারপর হচ্ছে এডুকেশন ট্রেনিং এ 147 জব, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার 339টা জব, গার্মেন্টস টেক্সটাইলে 429টা জব। তাহলে কি জব নাই? এগুলো কি, এগুলো তো জব না আর কিছু? জবই তো এটা। তাহলে মানুষ যে বলে যে জব নাই, তাহলে এখানে কি এই ভ্যাকেন্সি গুলো কি? যদি আমরা এখানে যাই, এখানে কি দেখো, এখানে কি ওরা যে বলে জব নাই, তাহলে এখানে কি? এই যে এখানে কি চাইছে দেখো, সিনিয়র ডেভেলপার পিএইচপি ওয়ার্ডপ্রেস। পিএইচপি আর ওয়ার্ডপ্রেস জানা লাগবে। মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে থিম কাস্টমাইজেশনের জন্য, আর ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য পিএইচপি জানা দরকার। তারপর এখানে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পিএইচপি দেখতে পাচ্ছ? তারপর ম্যানেজার, আইটি ম্যানেজার লাগবে। তারপর ইউএক্স ডিজাইনার লাগবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পিএইচপি প্লাস ওয়ার্ডপ্রেস। তারপর এখানে আবার কি চাইছে? সিনিয়র প্রোগ্রামার লাগবে। তারপর হচ্ছে তোমার এখানে কি ইঞ্জিনিয়ার লাগবে, এখানে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট লাগবে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লাগবে, ওয়েব ডেভেলপার লাগবে এখানে।
তারপর আইটি এক্সিকিউটিভ লাগবে, ডেপুটি ম্যানেজার লাগবে, জুনিয়র ডেভেলপার লাগবে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লাগবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর ভিতরে কি চাইছে একটু দেখি তো, রিকোয়ারমেন্ট কি, ভ্যাকেন্সি এক, রেসপন্সিবিলিটি দিছে এখানে এক্সপেরিয়েন্স চাই রাখছে 2 থেকে 5 বছর। আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করি, এটা এখানে কি চাইছে, বোথ মেল এন্ড ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে 2 থেকে 5 বছর এক্সপেরিয়েন্স লাগবে। এখন এখানে দেখো কি চাইছে, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে ফ্রেমওয়ার্কের কথা উল্লেখ করছে লাইক নোড.জেএস, তারপর এখানে হচ্ছে এক্সপেরিয়েন্স উইথ, তোমার হচ্ছে কি চাইছে এখানে দেখো অনেক কিছুই চাইছে, তোমার রিঅ্যাক্ট চাইছে, রিডাক্স চাইছে, তারপর সিএসএস চাইছে, আরো অনেক কিছু চাইছে। তো এই জিনিসগুলো যদি আমরা জানি, আমরা কি এখানে ডিপ্লোমা শেষ করে এখানে অ্যাপ্লাই করতে পারি না পারি? এগুলো জানা থাকলে ভাই অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই। এখানে অ্যাপ্লাই করতে পারি, খুব সহজভাবে করতে পারি। হ্যাঁ জি ভাই, জি ভাই। জানা থাকলে পারবো। আচ্ছা জানা থাকলে অবশ্যই জানা করতে থাকলে পারবো। আমরা পারবো। তাইলে যদি কেউ বলে যে ভাই জব নাই, তাহলে আমরা উত্তরটা দিতে পারবো না যে ভাই জব আছে। যার জব পায় না তার স্কিল নাই, বলতে পারবো? জি ভাই। যার জব আছে মানে যার স্কিল আছে তার জব আছে, যার স্কিল নেই তার জন্য কোনো জব নাই। জি। তো আমি কিন্তু একটা উদাহরণ দিলাম তোমাদেরকে। তো এখন কথা হচ্ছে পিএইচপির যে চাহিদা আছে সেটা কিন্তু তোমরা দেখলা। আর এই যে জাভাস্ক্রিপ্ট দেখলা, নোড.জেএস, রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার.জেএস, এগুলো কি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো এই জিনিসগুলোর চাহিদা সারা জীবনই থাকবে, এখানে একটা ভালো ক্যারিয়ার করা যায়। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে তোমার বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে? তোমাদের কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো শরীফুল। এটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট মানে ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলে মানে এভরিথিং কি কি জানতে হবে? তুমি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চাও তাহলে তোমাকে মেইনলি জানতে হবে তোমার HTML, HTML5, CSS, CSS3, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে jQuery, আর যদি পসিবল হয় জাভাস্ক্রিপ্টের সাথে দুই একটা ফ্রেমওয়ার্ক যদি পসিবল হয়। আর এর পাশাপাশি যেটা দরকার তোমার হচ্ছে পিএইচডি টু HTML করার জন্য তোমার অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর দরকার হয়। এরপরে যদি তুমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা এর সাথে শেখো, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনটা যদি শেখো, আর এরপরে ডাটাবেস শেখা লাগবে, ডাটাবেস মাইএসকিউএল, এরপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি সাথে লারাভেল ফ্রেমওয়ার্ক। আর এর পাশাপাশি তোমার যদি রিয়েল লাইফ বেসড প্রজেক্ট করা থাকে একটা দুইটা, তার মানে তুমি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। তোমার একার দ্বারা 4টা কাজ হবে, 4টা কাজ তুমি একা করবা। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা শরীফুলের কোশ্চেনটা শেষ করে তারপর তোমারটা নিচ্ছি। তোমার হচ্ছে ওয়েব ডিজাইনার, তার কাজটা তুমি করতে পারবা, গ্রাফিক্স ডিজাইনের কাজটা তুমি করতে পারবা, তুমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবা, তারপর তুমি ডাটাবেজের কাজ করতে পারবা এবং এসইও এর কাজ করতে পারবা। 5টা কাজ তুমি একা করতে পারছো। তাহলে একটা কোম্পানি তোমাকে নেবে নাকি শুধু একজন ওয়েব ডিজাইন জানে তাকে নেবে? সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে সবাইকে শিখতে হবে। আচ্ছা আরেকজন কার কোশ্চেন ছিল? আমার ভাই। হ্যাঁ নাজমুল বলো। নাজমুল বলো। ভাই বলতেছি যদি কারো শুধু পিএইচপি, লারাভেল, ওয়ার্ডপ্রেস এইসব বিষয়ে যদি, ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, হ্যাঁ বলো। বলতেছি ভাই কারো যদি পিএইচপি, লারাভেল, ওয়ার্ডপ্রেস মানে এইসব বিষয়ে যদি তার অভিজ্ঞতা থাকে, মানে তার কিরকম স্যালারির ভিতরে মানে তার? আচ্ছা মনে করো যে তোমার পিএইচপি, আমরা ধরে নিলাম তুমি পিএইচপি জানো, তুমি লারাভেল ফ্রেমওয়ার্ক জানো এবং তুমি সাথে ওয়ার্ডপ্রেসের কাজও জানো, তুমি কেমন স্যালারি পেতে পারো? এখানে আসলে স্যালারিটা ডিপেন্ড করবে তোমার স্কিলের উপর। তবে নরমালি একজন ডিপ্লোমা স্টুডেন্টকে মানুষ যখন হায়ার করে তারা চায় 15-র মধ্যে সীমাবদ্ধ করতে, কিন্তু তুমি যদি কাজ জানো তোমার ইন্টারভিউয়ে তোমার ফেসটাই দেখাবে অন্যরকম, তোমার কনফিডেন্স লেভেলটা থাকবে অন্যরকম। তুমি তোমার এক্সপেক্টেড স্যালারি থাকবে 30,000 টাকা, তখন তোমাকে বলবে যে আসলে আপনি মনে হয় জব মার্কেট প্লেস সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই জন্য আপনি 30,000 টাকা স্যালারি চাচ্ছেন। এগুলো বলে তোমাকে যাচাই করার চেষ্টা করবে। বাট তোমার যদি কনফিডেন্ট থাকে আমি কাজ জানি, আমি জব পাবো 100%, ডেফিনেটলি স্ট্রংলি আমি বলবো আমার এক্সপেক্টেড স্যালারি 30,000 টাকা, তখন তারা লক্ষ্য করবে এই এমপ্লয়িকেই আমাদের দরকার যার কনফিডেন্স লেভেলটা এতটা হাই। সে দেবে 15, তুমি চাও 30, 15তেও সে তোমাকে নিতে পারবে না, তুমিও 30 পাবা না, মাঝখানে একটা নেগোশিয়েট হবে, হয় 20 বা 25-এ তোমার জবটা হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা।
নাজমুল কি উত্তরটা পাইছো? জি ভাই, জি। আচ্ছা, মোবাইল জি অ্যাপ্লিকেশন ভাই, ডেভেলপমেন্ট কথাটা এবং শুনে খুব ভালো প্রোগ্রামিং লাগলো। নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? ভাই আমার কিছু বলার ছিল। হ্যাঁ শ্রাবণ রয় বলো। ভাই অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে কি কি ল্যাঙ্গুয়েজ মানে ফুলফিল ভাবে জানতে লাগে? মানে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে কি কি প্রোগ্রামিং এর কনসেপ্ট লাগে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুমি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাও তার আগে তোমাকে ডার্ট প্রোগ্রামিং গুলো শিখতে হবে। এখানে যেমন থাকবে তোমার ভেরিয়েবল ডিক্লারেশন, সিনট্যাক্স, হেডার ফাইল, তারপর হচ্ছে তোমার এরপরে যেটা থাকবে ডাটা টাইপ, এরপরে তোমার থাকবে হচ্ছে লুপ, অ্যারে, পয়েন্টার, ফাংশন, সুইচ কেস, ইফ ইলস, এরপর হচ্ছে ক্লাস, অবজেক্ট, মেথড। তারপর হচ্ছে মোটামুটি এই বিষয়গুলোর উপর তোমার একটা ভালো কনসেপ্ট থাকলে তুমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আসতে পারবা। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা তুমি খুব ভালোভাবে শিখতে পারবা। আর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এই মুহূর্তে তোমার নতুন একটা ফ্রেমওয়ার্ক আসছে হচ্ছে ফ্লাটার। বাংলাদেশে নতুন সীমিত কয়েকটা প্রতিষ্ঠান এটা করায়। তো তোমার উত্তরটা কি পেয়ে গেছো শ্রাবণ রয়? ভাই ওই যে মানে কি তারপরে কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে লাগে? ভাই ল্যাঙ্গুয়েজ কি কি লাগবে না, তুমি সি শার্প থেকেও করতে পারো, তুমি জাভা থেকেও করতে পারো। তোমার অ্যাপ্লিকেশন ডেভেলপ করো, তুমি গেম ডেভেলপ করো আর অ্যাপ্লিকেশন ডেভেলপ করো, তুমি সি শার্প অথবা জাভা থেকে করলেই তুমি ভালো কিছু করতে পারবা। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ শরীফুল বলো। আচ্ছা, আমি নিজেই ফুল একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করব, সেক্ষেত্রে হ্যাঁ, আমাকে কি কি বিষয় জানতে হবে? তুমি নিজে যখন একটা এবং ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটাই। না না, এখানে ডিজাইনের অতটা কোনো মানে না, তারপর জাস্ট ওই যে তোমার একটা আপনার ইউজার এইচটিএমএল ইন্টারফেস, সিএসএস, ইউআই হ্যাঁ তোমার ইউআই হচ্ছে ডিজাইন। এইচটিএমএল সিএসএস এর উপর একটা বেসিক কনসেপ্ট থাকলেই তুমি এটা করতে পারবে। বাকিটা তুমি গুগলে, দুনিয়া আছে গুগলে, তুমি ওখান থেকে দেখে তুমি ব্যাকআপ নিতে পারবা। মোটামুটি একটা কনসেপ্ট থাকলে তুমি এটা করতে পারবা। আর এর পাশাপাশি তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার শরীফুলের কোশ্চেনটা আরেকবার একটু বলো। আচ্ছা, বলছিলাম যে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আমি নিজে ডিজাইন এবং ডেভেলপমেন্ট হ্যাঁ দুটাই করব, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি কি বিষয়ে ধারণা থাকতে হবে? প্রথমত লাগবে প্রোগ্রামিং কনসেপ্ট, এরপর হচ্ছে তোমার আচ্ছা ডিজাইন কনসেপ্ট লাগবে, এরপর তোমাকে হচ্ছে তুমি ফ্লাটারটা শিখলেই বা অ্যান্ড্রয়েড স্টুডিও যদি শেখো তাহলেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন যেমন অ্যাপসটা যদি আমি প্রপারলি কাস্টমাইজেবল, মানে যে কোনো মতো ডাইনামিক একটা অ্যাপস তৈরি করব, সেক্ষেত্রে তো আমাকে ডেভেলপমেন্ট শিখতে হবে। ডেফিনেটলি সে তুমি ডেভেলপমেন্ট শিখবা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট শিখলাম, আর অবশ্যই প্রোগ্রামটাকে সচল রাখতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এবং ডেফিনেটলি তুমি সেখানে জাভা অথবা সি শার্প ব্যবহার করবা। আচ্ছা, আর সেক্ষেত্রে ধরেন একটা ডিজাইন করব, একটা অ্যাপস এর ইউজার ইন্টারফেস কিরকম হবে, অর্থাৎ ইউআই ডিজাইন, তখন তো আমার হয়তো বা ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা এক্সডি এরকম কিছু একটা করতে হবে, সফটওয়্যার ব্যবহার করতে হবে তোমার। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে মানে আমি নিজে যদি করতে যাই সেক্ষেত্রে আমাকে কয়টা প্ল্যাটফর্ম শিখতে হবে আর কি? মানে কয়টা প্ল্যাটফর্ম বলতে কি তোমার মানে অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটরের কনসেপ্ট তোমার লাগবে, জি ওয়েব ডিজাইনের কনসেপ্ট তোমার লাগবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট লাগবে, দেন তুমি ফ্রেমওয়ার্ক শিখবা, দেন তুমি একটা সাকসেসফুলি একটা অ্যাপস তৈরি করে গুগল প্লে স্টোরে তুমি জায়গা পাবা। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে মোটামুটি একটা ভালো আলোচনা করেছি। আমরা একটু নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করি। তোমাদের মধ্যে নেটওয়ার্কিং সার্ভার নিয়ে আইটি অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারেস্টেড কার কার আছে একটু শুনি। কে কে আগ্রহী নেটওয়ার্কিং সার্ভার নিয়ে? নেটওয়ার্কিং সার্ভার নিয়ে তোমাদের মধ্যে কার কার আগ্রহ আছে? ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ নাজমুল বলো। বলতেছি ওয়েব ডেভেলপমেন্ট শিখলে যে মানে ওয়েব ডিজাইন তো ফুল যদি না জানা থাকে তাহলে কি কোনো সমস্যা কোনো ক্ষেত্রে কি মানে আটকে পড়া লাগবে? কথা হচ্ছে অনেকে এই ভুলটা করে যে ওয়েব ডিজাইনটা না জেনে সরাসরি ডেভেলপমেন্টে আসে। এখন কথা হচ্ছে আমি যদি তোমার ডিজাইনটা যদি না জানি, ডেভেলপমেন্ট আমি কাকে ডেভেলপ করব? ডিজাইনটাকে তো ডেভেলপ করব, তাই না? ডিজাইন ফুললি জানো না, কিছু কিছু জানে এরকম। আচ্ছা, কিছু কিছু জানে বলতে মনে করো তুমি এইচটিএমএল সিএসএস জানো, এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েব ডিজাইন করা যায়। এখন এটাকে যদি তুমি এখন ডেভেলপমেন্ট করতে চাও সেক্ষেত্রে তুমি প্রবলেম ফেস করবে, তোমাকে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তুমি যখনই একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করবা উইদাউট জাভাস্ক্রিপ্ট, এটা কখনোই প্রফেশনাল হবে না এবং এটা কখনোই ভ্যালুয়েবল হবে না।
তো তোমাকে একটা ভালো কনসেপ্ট নিয়ে দেন তোমাকে ডেভেলপমেন্ট পার্টে আসতে হবে। বাট শুধু ডিজাইন নিয়ে পড়ে না থাকে, ডিজাইন উইথ ডেভেলপমেন্টটা যদি কেউ শেখো, ডিজাইন উইথ ডেভেলপমেন্টের উপরে যদি নিজের স্কিলটা ডেভেলপ করো, এটার ডিমান্ড আছে। কারণ আমি তোমাদেরকে একটু আগে যখন মার্কেট প্লেসে নিয়ে যে দেখালাম, তোমরা কিন্তু ওখানে দেখতে পাইছো রিকোয়ারমেন্ট কি কি আছে ওখানে। তোমরা নিজেরাও ইন্ডিভিজুয়ালি বিডি জবসে বসবা, বিডি জব ছাড়াও আরো যে মার্কেট প্লেস গুলো আছে সেখানে তোমরা বসবা, উইক ইয়ারলি তোমরা বসবে, বসে তোমরা সেখান থেকে দেখতে পারবে এবং জানতে পারবা। বুঝতে পারছো? জি ভাই। তো তোমাদের মধ্যে ওয়ার্ডপ্রেস নেটওয়ার্কিং যে আছে ডিজাইনগুলো, এগুলো তো আর ডেভেলপমেন্টের কোনো ই নাই, এগুলো তো ভাই, নিজে ওয়ার্ডপ্রেসটা আসলে তোমরা নেগেটিভলি কেউ নিও না, আমি ওয়ার্ডপ্রেসটাকে পছন্দ করি না পার্সোনালি। একটা থিম কাস্টমাইজেশন কখনো একটা ডেভেলপমেন্ট হতে পারে না। একটা থিম কাস্টমাইজেশন থিম কখনোই, ডেভেলপমেন্টের কিন্তু আবার ভ্যালু আছে। তা তো আসছে, কিন্তু ডেভেলপমেন্টের কথা আসতেছে এই জায়গায়, যে ডেভেলপমেন্ট হিসেবে যদি কেউ, অনেকেই ভুল একটা কাউন্সিলিং দেয় যে ওয়েব ডিজাইন করায় আর হচ্ছে ওয়ার্ডপ্রেস করে থিম কাস্টমাইজেশন করায় বলে আপনার ডেভেলপমেন্ট শেষ। এইটা হচ্ছে রং। সিএমএস এর মূল্য আছে আলাদা জায়গায়, কিন্তু ডেভেলপমেন্টের যদি তুমি সিএমএস এর সাথে তুলনা করো তাহলে হবে না, এখানে ভ্যালু সেম আসবে না। তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট করে নিবা, 15,000 টাকা কস্টিং পড়বে। সেম ওয়েবসাইটটা তুমি পিএইচপি লারাভেল দিয়ে করে নিবা, 60, 70, 75,000 টাকা লাগবে। বিষয়টা হচ্ছে এইটা। তো তোমাদের মধ্যে নেটওয়ার্কিং সার্ভার নিয়ে আগ্রহী কেউ আছো? নেটওয়ার্কিং সার্ভার? জি ভাইয়া। আরিফ নেটওয়ার্কিং সার্ভার। আর কে কে নেটওয়ার্কিং সার্ভার নিয়ে আগ্রহ কার কার আছে? জি ভাই। রুমন আর হ্যাঁ আছে ভাই আমার। রাকিব। আচ্ছা, নেটওয়ার্কিং নিয়ে যদি জি ভাই আমরাও আছি। আচ্ছা ঠিক আছে, অনেকেই পাওয়া যাচ্ছে নেটওয়ার্কিং। এখন কথা হলো, আমরা যদি নেটওয়ার্কিং সেক্টরে আমাদের কেরিয়ার করতে চাই, নেটওয়ার্কিং সেক্টরে আমরা যদি আমাদের কেরিয়ার গড়তে চাই, তার আগে আমাদের একটা বাস্তবতা জেনে আসতে হবে। ধরে নিলাম পৃথিবীতে 100 জন মানুষ বসবাস করে। জি। আচ্ছা, আমার কথাগুলো কি তোমাদের খারাপ লাগতেছে? না না ভাই, না ভালো লাগতেছে তো ভাই। যদি ভালো লাগে থাকে তাহলে সংখ্যা 19 এ নামলো কেন, এটাই তো বুঝলাম না। 18 তে নেমে গেছে। যদি ভালো লাগে থাকে তাহলে সংখ্যা কমতেছে কেন? খারাপ লাগলে বলবো আমাকে অবশ্যই। যাদের ভালো লাগে না তারা হয়তো চলে যেতেছে। আচ্ছা, নেট সমস্যায় তো ভাই জানা বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কথা হচ্ছে, ধরে নিলাম পৃথিবীতে 100 জন মানুষ বসবাস করে। এই 100 জন মানুষের মধ্যে তোমার 75 থেকে 80 জন মানুষ সিসকো ডিভাইস ব্যবহার করে, সিসকো রাউটার, সিসকো সুইচ, সিসকোর সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতেছে। সবাই যদি সিসকো ব্যবহার করে তাহলে আমাকে অবশ্যই সিসকো সম্পর্কে আইডিয়া নিয়ে আসতে হবে, সিসকো সম্পর্কে জানতে হবে, সিসকো নিয়ে কাজ করতে হবে। সিসকোর প্রথম যে ট্রেনিং, সিসকোর প্রথম ট্রেনিংটা হচ্ছে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এটা আগে শুধু রাউটিং এন্ড সুইচিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন এইটা সিসকো রাউটিং, সুইচিং, সিকিউরিটি, ওয়্যারলেস, অটোমেশন উইথ পাইথন 3 এতদূর চলে গেছে। এইটা এখন এত দূরে চলে গেছে, অ্যাসোসিয়েট লেভেল ট্রেনিংটা আসলে এখন আর অ্যাসোসিয়েট না, এখন এটা আরো অনেক উপরে চলে আসছে এটা। তো এখন কথা হচ্ছে, নেটওয়ার্কিং সেক্টরে কাজ করতে গেলে আমাকে এট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং ভালোভাবে শিখতে হবে, সিসিএনএটা জানতে হবে। তোমাদের টেলিকমিউনিকেশনের এক বড় ভাই আছে তোমাদের আগের ব্যাচের, আলমাস, নাম শুনছো কি? আলমাসকে চেনো কেউ? জি ভাইয়া আমাদের ম্যাচ। জি ভাই চিনি, এক ম্যাচেই ছিলাম। আচ্ছা, আলমাস আমাদের এখানে এসে সিসিএন এর উপর একটা ট্রেনিং করতে, সিসিএন এর উপর ট্রেনিং করে নেটওয়ার্কিং এর উপর একটা জব পাইছে ডিসেম্বর মাসের 6 তারিখে। ডিসেম্বরের 6 তারিখে একটা জায়গায় জব পাইছে, সিসিএন এর কোর্স করছে আমাদের এখান থেকে। তো নেটওয়ার্কিং শিখে যে জব পাওয়া যায় তার একটা উদাহরণ তোমার ম্যাচের বড় ভাই। জি ভাইয়া। এগুলো কিন্তু বাস্তব ভিত্তিক কথা, এগুলো কিন্তু বানোয়াট বা মিথ্যা কোনো কথা না। আলমাসকে তোমরা আমাদের থেকে বেশি চেনো, তোমরা 3-4 বছর ধরে চেনো, আমি চিনি 1 বছর। আলমাসের সাথে আমার থেকে তোমাদের যোগাযোগ বেশি, তোমাদের টান বেশি, তাই না? অবশ্যই। তো ও সিসিএন এ শিখে ও জব পাইছে, তবে ওর কপালটা অনেক ভালো যে শুধু সিসিএন এ শিখে জব পাইছে, কপালটা খুবই ভালো। আইটি সেক্টরে কাজ করতে গেলে, নেটওয়ার্কিং সেক্টরে কাজ করতে গেলে তোমার হাতে অপশন থাকবে দুইটা অপশন, একটা হচ্ছে টেলিকম আর একটা হচ্ছে সার্ভার।
মিরাজের ওখানে সাউন্ড হচ্ছে। আচ্ছা, আইটি সেক্টরের অপশন হচ্ছে দুইটা, নেটওয়ার্কিং সেক্টরে দুইটা অপশন, একটা হচ্ছে টেলিকম একটা, আর একটা হচ্ছে সার্ভার। টেলিকম সেক্টর বলতে কোনগুলো বোঝায়? যেমন আমরা অনেকেই না, সবাই সিম অপারেটর ব্যবহার করি না, কেউ জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক ব্যবহার করি না? জি ভাইয়া। এগুলো হচ্ছে টেলিকম সেক্টর। তারপর যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কথা যদি বলি, আমরা মেসে তো বা বাসায় ওয়াইফাই চালাই না, আইএসপির কাছ থেকে লাইন নিয়ে, এই আইএসপি, আইআইজি, এগুলো হচ্ছে সব তোমার টেলিকম সেক্টর। টেলিকম সেক্টরে কাজ করতে গেলে সিসিএনএ, সিসিএনপি, সিসিআই করা ফরজ। এখন ভাই সিসিএনএ, সিসিএনপি বাংলাদেশে অ্যাভেলেবল করা যায়, সিসিআই বাংলাদেশে করা যায় না। সিসিআই করানোর মতো প্রতিষ্ঠান বা সিসিআই করানোর মতো ট্রেনার বাংলাদেশে নাই। আর সিসিআই ওই পর্যন্ত যাওয়ার তোমাদের এখন দরকার নাই। ওখানে কারা যাবে? সিসিআই কারা করবে? যারা ইন্ডিয়া থেকে ট্রেনিং করে আসবে তারা কারা? তারা মান্থলি লাখ টাকার উপর স্যালারি পায়। তাদের ইন্ডিয়া যাওয়া, থাকা, 1 মাস ট্রেনিং করা, 50,000 টাকা দিয়ে ট্রেনিং করে পরীক্ষা দেওয়া তাদের জন্য কোনো ব্যাপার না। তো ওই লেভেলটা তোমার আমার জন্য না এখন এই মুহূর্তে। আমরা ওখানে পরবর্তীতে যাব ইনশাল্লাহ, তাই না? জি। তো এর পরবর্তীতে আরেকটা যে বিষয় থেকে যায় সেটা হচ্ছে আইটি সার্ভার। সার্ভার বলতে আমরা বাংলাদেশে দুইটা সার্ভার সব থেকে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে লিনাক্স সার্ভার আর একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার। নামগুলো তো আমরা সবাই জানি, তাই না? জি 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 ভাই। তো নেটওয়ার্কিং এর সাথে সার্ভারটা যদি জানতে পারি আমরা, তাহলে আমরা খুব ভালোভাবে একটা অল্প সময়ের মধ্যে জব পাবো। এখন কথা হচ্ছে, আমরা টপোলজি পড়ছি না? টপোলজি, জি ভাইয়া। টপোলজি পড়ছি, সাবনেটিং পড়ছি কি? আইপি সাবনেট এগুলো পড়ছি কি আমরা? সাবনেট পড়ছিলাম ভাইয়া। আইপি সাবনেট পড়ছেন? আচ্ছা, ডাটা টেলিকমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্ক, এই বইটা কি পড়ছো তোমরা? ডাটা টেলিকমিউনিকেশন, জি ভাইয়া। ডাটা টেলিকমিউনিকেশন সিস্টেম, হ্যাঁ পড়ছি ভাই। আচ্ছা, তাহলে ওই বইয়ের মধ্যে তোমাদের এগুলো পাওয়ার কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা যারা একটা টপোলজি ক্রিয়েট করব, সাপোজ দেখা গেল যে আমার একটা অফিস, এই অফিসে 5টা ফ্লোর আছে, 1 2 3 4 5। তো আমার হচ্ছে একটা সার্ভার এক একটা ফ্লোরে এক একটা রাউটার আছে। আমার 5টা রাউটারকে আমি একটা সার্ভারের মধ্যে কানেক্ট করছি। এতে করে হবে কি, দেখা গেল যে হচ্ছে আমি একটা নেটওয়ার্কের মধ্যে থেকে এই জায়গায় জয়েন করছি, আমরা 18 জন আছি এখানে, 18 জন 18টা নেটওয়ার্ক থেকে একটা জায়গায় জয়েন করছি, তাই না? জি ভাইয়া। এখন আমি এখানে হোস্ট হিসেবে আছি, আমি তোমাদের সবাইকে মেইনটেইন করতেছি। জি। তোমাদের কিছু দরকার তোমরা এখানে শেয়ার করতেছো, আমার সেটা দরকার হলে আমি সেখান থেকে নিচ্ছি, বা আমার কিছু দরকার হলে আমি শেয়ার করতেছি, তোমরা নিতে পারতেছো। ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম। একটা সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি? এই সার্ভারটাতে যতগুলো ইউজার আছে তাদের সবাইকে, বা ক্লায়েন্ট যারা আছে তাদের সবাইকে সার্ভিস দেয়া, নির্বিচ্ছিন্ন সংযোগ দেয়া, সার্ভিস দেয়া, এবং তাদেরকে এটাতে হেল্প করা বেসিক্যালি তাদেরকে। তো এই কাজগুলো করতে একটা টিম দরকার, প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা করে টিম দরকার। যেমন আমাদের নিজস্ব সার্ভার আছে, আমাদের ইউএস এর 8টা ব্রাঞ্চ, কানাডার একটা ব্রাঞ্চ, ইন্ডিয়ার 2টা ব্রাঞ্চ এবং বাংলাদেশ ব্রাঞ্চ একটা সার্ভারের সাথে কানেক্টেড। তাহলে আমাদের টিম আমাদের সবাইকে সাপোর্ট দিচ্ছে। যেমন কি কি সাপোর্ট দিচ্ছে? আমাদের যে ক্লাসগুলো হয়, ক্লাস শেষে ক্লাস ভিডিওগুলো সেখানে আপ করা থাকছে, সেখানে ক্লায়েন্টকে দিচ্ছে সেই ক্লাস ভিডিওগুলো। আমরা 1000-এর বেশি এমপ্লয়ি আছি 12টা ব্রাঞ্চে। এই এমপ্লয়িদের এক একটা করে ল্যাপটপ আছে বা কারো কম্পিউটার আছে, তাদের এক একটা করে আইপি অ্যাড্রেস আছে। আমাদের এক একটা করে টেলিফোন আছে, টেলিফোনের আমাদের এক একটা করে আইপি অ্যাড্রেস আছে। আমাদের প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা আছে, এগুলোর আইপি অ্যাড্রেস আছে। আমাদের যে যারা ডোমেইন হোস্টিং কিনতেছে আমাদের কাছ থেকে, তাদের আইপি আছে, তাদের সার্ভিসগুলো আমাদেরকে দিতে হচ্ছে আর কি। এই জিনিসগুলো কি একজনের কাজ মেইনটেইন করা, নাকি একটা টিম লাগবে? টিম লাগবে, অবশ্যই টিম লাগবে, একটা টিম ছাড়া কি এই হবে? টিমে তোমরা যখন জয়েন করবে, তোমাদের ডেজিগনেশন কি থাকবে? অ্যাজ এ ডিজাইন ডেভেলপার হিসেবে, সরি, অ্যাজ এ মানে কি বলবো, তোমাদেরকে হচ্ছে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে বা আইটি এক্সিকিউটিভ হিসেবে তোমরা এখানে জয়েন করবা, তাই না? এখানে যখন জয়েন করবে, জয়েন করে 1-2 বছর যখন তোমাদের জব এক্সপেরিয়েন্স হবে, এরপরে তোমরা আস্তে আস্তে তোমরা এরপরে লেভেলে আসতে পারবে, একসময় তোমরা আইটি ম্যানেজার হতে পারবা। তার পূর্বে অবশ্যই তোমাদের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে। তো এই জিনিসগুলো যদি তোমরা কমপ্লিট করো, তোমরা নেটওয়ার্কিং সেক্টরে খুব ভালো একটা ক্যারিয়ার করতে পারবে। তো ডিপ্লোমা শেষ করে আমার দরকার জব, খুব দ্রুত জব পাবো কিভাবে? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখলে এবং নেটওয়ার্কিং সার্ভারে যদি নিজের স্কিলটা ডেভেলপ করা যায়, খুব দ্রুত ক্যারিয়ার করা যায়। আর এরপরে
পরবর্তী টপিকটা থাকবে মাল্টিমিডিয়া। তো মাল্টিমিডিয়া নিয়ে কথা বলার আগে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নেটওয়ার্কিং সার্ভার নিয়ে আমাকে করতে পারো। আমরা প্রথমবারের মতো আইসিটি লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে আমরা আইসিটির উপরে দুটো ক্লাস নিব। তো প্রথম ক্লাসে আমরা নাম্বার সিস্টেমস এই সম্পর্কে জানব। কত ধরনের। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে বলতে পারো। আমাদের সিভির অংশটা কিন্তু এখনো বাকি আছে, ইন্টারেস্টিং পার্ট কিন্তু সিভিতে। সিভির পার্টটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, সেটা এখন বাকি আছে। নেটওয়ার্কিং নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই? নেটওয়ার্কিং নিয়ে কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আরিফ আছে না চলে গেছে? আরিফ মেবি বের হয়ে গেছে। আচ্ছা, নেটওয়ার্কিং নিয়ে ইন্টারেস্টেড ছিল আরো তো বেশ কয়েকজন। নেটওয়ার্কিং এ হ্যাঁ রুমন বলো। ভাই নেটওয়ার্কিং নিয়ে তো এর আগে কখনো এভাবে মাথা ব্যথা দেয় নাই। আচ্ছা আচ্ছা, ভাই হ্যাঁ বলো। ভাই বলছিলাম তো নেটওয়ার্কিং নিয়ে এর আগে মানে আশা করি তো মজার কিছুই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক সেইভাবে তো আছে। গাইড দেওয়ার মতো তেমন কাউকে এখনো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেওয়ার মতো কাউকে এখনো পাই নাই। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই। তাহলে আমরা একটু ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যদি কথা বলি, তোমাদের মধ্যে গ্রাফিক্স ডিজাইনে আগ্রহ এমন কি কেউ আছে? গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোনো প্ল্যানিং আছে তোমাদের? গ্রাফিক্স আমি আছি। নোমানের গ্রাফিক্স ডিজাইন নিয়ে প্ল্যানিং। আর ভাই আমার অলরেডি কোর্স করা আছে। আচ্ছা, শরীফুল তো একটু বেশি অ্যাক্টিভ দেখতেছি, এটা খুবই ভালো, কাজের মধ্যে থাকে, খুবই ভালো। আচ্ছা, তো এখন আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা গ্রাফিক্স ডিজাইনের উপর। কিন্তু এলইডিপি তে আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কোর্সও কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা, কেমন কি শিখতে পারছো ওখান থেকে? হ্যাঁ মোটামুটি শিখতে পারছি, অনেক কিছু শিখতে পারছি, কোনো ধারণা ছিল না। হ্যাঁ আসলে তুমি যেখানেই লেগে থাকো না কেন, একটা জিনিসের সাথে যদি তুমি ইনভলভ হও, ডেফিনেটলি অনেক কিছু তুমি জানতে পারবে, শিখতে পারবে এবং বুঝতে পারবে। ব্যাপারটা কিন্তু এরকমই, তাই না? জি। তো এখন তোমরা যদি কেউ গ্রাফিক্স ডিজাইন নিয়ে যদি তোমরা কেউ প্ল্যানিং করো যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইনের উপর ক্যারিয়ার করতে চাই, ওকে ভেরি গুড। গ্রাফিক্সে তোমার ইলাস্ট্রেটর, ফটোশপ যদি ভালোভাবে জানা যায়, ইনডিজাইনটা যদি ভালোভাবে জানা যায়, তোমরা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবে। গ্রাফিক্স ডিজাইনের চাহিদা যদি বলি, আমার অফিসে 10 জন গ্রাফিক্স ডিজাইনার কাজ করে, তাহলে বোঝো গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কেমন হতে পারে। এখন মনে করো এটা হচ্ছে আমাদের একটা নোটবুক, এই যে উপরের যে পিকচার ডিজাইনটা, পিছনে যে ডিজাইনটা, এটা কে করছে? একজন গ্রাফিক্স ডিজাইনার। আমাদের হচ্ছে একটা ছোট্ট একটা ব্রোশিয়ার, এটা হচ্ছে তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের এই যে ডিজাইন গুলো, ডেফিনেটলি এটা একটা গ্রাফিক্স ডিজাইনার করছে, তাই না? ক্লায়েন্ট ডিজাইন। হ্যাঁ, তো এখানে এই যে আমার একটা ক্যালেন্ডার আছে, এই ডিজাইনটা কে করছে? গ্রাফিক্স ডিজাইনার করছে। তারপর হচ্ছে আর কি বলবো, তোমার হচ্ছে এই যে ব্যানার, ব্রোশিয়ার, লোগো, টি শার্ট, বিজনেস কার্ড, এই কাজগুলোর জন্য কিন্তু তোমার গ্রাফিক্স ডিজাইনার রেগুলার দরকার হয় আমাদের। যেমন আমার বিজনেস কার্ড শেষ হয়ে গেছে, আমার গ্রাফিক্স ডিজাইনার আমার বিজনেস কার্ড তৈরি করবে। আমি তোমাদের সাথে সেমিনার করতেছি, আমি একটা পোস্ট করেছিলাম, তোমরা একটা পোস্ট পেজ হতো তোমাদের গ্রুপে যে 24 তারিখে একটা সেমিনার হবে সন্ধ্যা 7টায়। এই পোস্টটা কে করে দিয়েছে? আমাকে, আমার গ্রাফিক্স ডিজাইনার আমাকে করে দিয়েছে। তো গ্রাফিক্স ডিজাইনের চাহিদা আছে কি নেই? আছে অনেক। তো এখন যদি তুমি গ্রাফিক্স ডিজাইন শেখো, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্পোরেট অফিসে জব করতে পারবা, প্লাস তুমি মার্কেটে ফ্রিল্যান্সিং করতে পারবা। ফ্রিল্যান্সিং করতে গেলে যে জিনিসগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তুমি কোন মার্কেটে কাজ করবা। নাম্বার 1 ফাইবার, নাম্বার 2 freelancer.com, নাম্বার 3 আপওয়ার্ক, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, আরো অনেক কিছু আছে। তো এই প্ল্যাটফর্মে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইল ক্রিয়েট করার পরে বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেশন করব, কিভাবে কাজ নিব, কিভাবে কাজ করব, কিভাবে পেমেন্ট আসবে, কিভাবে আমি উইথড্র করব, ইচ এন্ড এভরিথিং আমাকে শিখতে হবে।
তাহলে আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। ব্যাপারটা কিন্তু এইরকমই, তাই না? জি এখন মনে করো তোমাদের শোভন আছে না, শোভনের হচ্ছে হ্যাঁ একটা গার্মেন্টস এর দোকান, মানে টি শার্ট বিক্রি করে, ওর একটা দোকান আছে, সেখানে টি শার্ট বিক্রি হয়। তাহলে ওর ওখানে কয় ধরনের কাস্টমার যাবে? যারা টি শার্ট কিনবে শুধু তারা যাবে, তাই না? জি এখন তোমাদের রুমন ও কি করছে, ওর দোকানে টি শার্ট আর জিন্স প্যান্ট বিক্রি করতেছে, সাথে শীতের পোশাকও বিক্রি করতেছে। এর পাশাপাশি তোমার হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করতেছে। তাহলে রুমনের দোকানে কত টাইপের কাস্টমার যাবে? যাবে অনেক ধরনের কাস্টমার। মানে সব ধরনের কাস্টমারই কিন্তু ওর ওখানে যাবে, তাই না? হ্যাঁ তো তুমি যখন যে মার্কেট কয় ক্যাটাগরিতে এখন তুমি যখন মার্কেট প্লেসে তোমার নিজেকে শো আপ করবা যে আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি ডিজিটাল মার্কেটিং জানি, গ্রাফিক্স ডিজাইন জানি, আমি ওয়েব ডিজাইন জানি, আমি ডেভেলপমেন্ট জানি, আমি এত কিছু জানি, তাহলে আমার কতগুলো ক্লায়েন্ট আসবে আমার কাছে? এতগুলো ক্লায়েন্টই আমাকে নক করবে, আমি কাজ বেশি পাবো, আমি কাজ বেশি করব, পেমেন্ট বেশি আসবে, ভালো ডিপোজিট হবে, ভালো কিছু করতে পারবো। এটাই স্বাভাবিক না? আমার যত স্কিল থাকবে আমার তত ডিমান্ড বাড়বে, উইদাউট স্কিল আমার কোনো ডিমান্ড নাই। তো মোটামুটি তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আমি কিছু আমি যতটুকু জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে বলতে পারো, এরপরে আমরা সিভি নিয়ে ডিসকাস করব। ভাই নেটওয়ার্কিং শুরু করতে হলে প্রথমে কি করতে হবে? তুমি নেটওয়ার্কিং যদি শুরু করতে চাও, লিটন শুনতে পাচ্ছ? লিটন লিটন এস এম লিটন লিটন হচ্ছে তোমাদের আগের ব্যাচের বড় ভাই, ও আমাদের এখানে ইন্টার্নশিপ করতে আসছিল। মাইক্রোফোন তো কানেক্ট নাই ওনার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো নেটওয়ার্কিং সেক্টরে ক্যারিয়ার করতে গেলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর উপরে তোমাকে সিসিএন এটা শিখতে হবে সবার আগে। সিসিএন এ করবা, সাথে মাইক্রোটিকটা যদি শিখো তাহলে তুমি লোকাল আইএসপি থেকে শুরু করে লো লেভেল কোম্পানিগুলো থেকে তোমার এন্ট্রি লেভেলের যে জবগুলো সেখান থেকে তুমি ক্যারিয়ার স্টার্ট করতে পারবা। তো সিসিএন এর পরে মাইক্রোটিক, এর সাথে লিনাক্স সার্ভারটা ভালো জানা থাকলে তুমি খুব দ্রুত একটা ভালো জব পাবা। এরপর ব্যাচেলর কমপ্লিট করার আগে উইন্ডোজ সার্ভারটা শিখবা, ব্যাচেলর কমপ্লিট করার পরে তুমি দেখবা 3-4-5 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স নিয়ে তুমি একটা বিগ লেভেলে চলে আসছো, ম্যানেজিং লেভেলে চলে আসবা। এটা হচ্ছে বাস্তবতা। জি ভাই। আর প্রথম আর কি দুইটা সিসিএন এ আর একটা বলেন ওটা শিখতে হবে। প্রথমে করবে হচ্ছে সিসিএন এ, এরপরে মাইক্রোটিক করব। মাইক্রোটিক হচ্ছে 8টা ক্লাস, মাইক্রোটিক ট্রেনিংটা হচ্ছে 8টা ক্লাসের। মানে 8টা ক্লাসে সবকিছু শেখা যাবে? 8টা ক্লাসে সবকিছু শেখা যাবে, হ্যাঁ মোটামুটি ভালো ধারণা পাওয়া যায় এখান থেকে। আর সিসিএন এর এটা ভাই কতদিন ক্লাস হবে, মানে কয়টা ক্লাস হবে এটা? সিসিএন এ বেসিক্যালি তোমার এটা হচ্ছে 72 ঘন্টার একটা ট্রেনিং, সরি 78 আওয়ার্স, 78 ঘন্টার একটা ট্রেনিং এটা। আর এখানে তোমাকে এখন সিসিএন এর সিসকোর যে সিলেবাস, সিসকোর সিলেবাসে অনেক পরিবর্তন আসছে। আগে ছিল শুধু রাউটিং এন্ড সুইচিং, এখন রাউটিং সুইচিং এর সাথে ওয়্যারলেস, সিকিউরিটি, অটোমেশন উইথ পাইথন 3 এত কিছু অ্যাড হয়েছে এখন। আর সিসিএন এ শিখলে তোমাদের বড় ভাই আলমাস জব করতেছে, আলমাসকে জিজ্ঞাসা করলে জানতে পারবো যে ভাই মার্কেট প্লেসে আপনি সিসিএন শিখে জব পাইছেন কিভাবে, আপনার সফলতাটা শেয়ার করেন। ও তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে এগুলো। এরপরে আর কোনো কোশ্চেন? কানেক্ট নাই তো এভাবে জিগানোর তো বুঝিনি রুমন। ভাইয়ের সাথে কানেক্ট নাই ভাই, তো এই অফলাইনে গেলে পারে আর দেখা টাকা হয়তো না হইতে পারে কথাবার্তা। আচ্ছা এই মুহূর্তে অনলাইন আছে আলমাস, এই মুহূর্তে অনলাইনে আছে না, একটু আগে দেখলাম বের হয়ে গেছে আবার। আচ্ছা যাই হোক, তো এখন তোমাদের এরপরে কি কোশ্চেন বলো? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ এটা যদি এখন কোর্স করি তাহলে আমার কেমন কি হবে? তুমি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টটা শেখো তাহলে তোমার কি পরিবর্তন হবে সেটা একটু আমি শেয়ার করি। তোমার ফ্রেন্ড আর তুমি দুইজনকে দিয়ে যদি আমি উদাহরণ দেই, এখন তুমি পড়ো ষষ্ঠ সেমিস্টারে, তুমি এখন ষষ্ঠ সেমিস্টারে শরীয়তপুরে থাকা অবস্থাতেই
প্রফেশনাল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সটা তুমি সম্পূর্ণ করছো, তোমার হাতে 1 বছর সময় আছে, এই 1 বছর তুমি প্র্যাকটিস করছো, পরে তুমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে ঢাকায় আসছো, তোমার আরেকজন ফ্রেন্ড ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স না করে সে এখানে এসে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্সে তোমার সাথে ভর্তি হয়েছে। তোমার ফ্রেন্ড তখন কি করবে? বেসিক জিনিসগুলো শিখবে, HTML5, CSS, CSS3, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, এই জিনিসগুলো শিখবে। টিচার তো 3 মাসে সবই শেখাবে, সে শিখবে, কিন্তু সে কতটা নিতে পারবে সেটা তার উপর ডিপেন্ড করবে। আর তুমি তখন কি করবা? তুমি তখন জবের প্রিপারেশন নিবা। তোমার ফ্রেন্ড নতুন করে শিখবে আর তুমি তখন করবা জবের প্রস্তুতি, জবের প্রিপারেশন। তাহলে কে আগে জব পাবে আর কে বেনিফিটেড হবে, এটা তুমি এখন বলো আমাকে। সে তো প্র্যাকটিস করার পর, আর আমি তো এখন থেকে আগে হয়ে আছি। না, এখন কথা হচ্ছে তুমি এখন অনেক আগে তুমি 1 বছর আগে থেকে তুমি প্র্যাকটিস করতেছো, কাজ করতেছো, শিখতেছো, আর তোমার ফ্রেন্ড নতুন করে যে সবকিছু শিখতেছে, তাহলে আগে থাকবে কে, তুমি না তোমার ফ্রেন্ড? ডেফিনেটলি তুমি আগে জব পাবা, তুমি আগে সবকিছু করবা। জি অবশ্যই তুমি না? জি জি ভাই, হ্যাঁ অবশ্যই, এটাই হচ্ছে ব্যাপার। জি। তো এরপরে আর কোনো কোশ্চেন তোমাদের? আচ্ছা ভাই, গ্রাফিক্স ডিজাইন এটা হচ্ছে মানে পুরোপুরি মানে একটু প্রফেশনাল ভাবে মানে চাকরি কি করা যায়, এরকম কয়দিন ক্লাস করলে এখন মোটামুটি তোমার ধারণা যায়? আমি বলি, তোমরা যদি গ্রাফিক্স ডিজাইনের উপরে নিজের ক্যারিয়ার করতে চাও, ভেরি গুড, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো। গ্রাফিক্স ডিজাইনের ভালো চাহিদা আছে জব মার্কেট প্লেসে, প্লাস লোকাল মার্কেট থেকে শুরু করে তোমার অনলাইন মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনের খুবই ভালো চাহিদা আছে। তুমি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও, গ্রাফিক্স ডিজাইন শিখলে তুমি যেমন লোগো, ব্যানার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, পোস্টার ডিজাইন, অ্যানিমেশন, ফ্লায়ার, ক্যালেন্ডার, বুক কভার, এগুলোর ডিজাইনের চাহিদা সারা জীবন থাকবে। তুমি ফ্রিল্যান্সিং করতেছো, তুমি 3 মাসের একটা ট্রেনিং শেষ করে 6 মাসের মধ্যে তুমি রেডি, ফ্রিল্যান্সিং শুরু করছো। প্রথম মাসে হয়তোবা তুমি $10 একটা কাজ করলা, দ্বিতীয় মাসে তুমি $15 কাজ করলা, তৃতীয় মাসে তুমি $20 কাজ করলা, 6 মাস পরে তুমি $80-100 কাজ করলা, 1 বছর পরে তুমি $500-600 কাজ করতেছো। 2 বছর পরে তুমি আমাকে বলবা, ভাই আমি আর পারতেছি না, আমাকে 2 জন গ্রাফিক্স ডিজাইনার দেন আমার সাথে কাজ করার জন্য। 5 বছর পরে তুমি আমাকে বলবা, ভাই টিম লিড করতেছি, 10 জন গ্রাফিক্স ডিজাইনার দেন আমার সাথে কাজ করার জন্য। তুমিই বলবা। ঢাকাতে মিনিমাম 500-র বেশি প্রতিষ্ঠান আছে যারা শুধু ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং এর দিক থেকে বাংলাদেশ বিশ্বের 2য়-তম স্থানে। কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সারদেরকে আইডি কার্ড দিছে, তোমরা জানো হয়তো বা এটা। জি ভাইয়া জানি। ফ্রিল্যান্সিং সেক্টরে যে একটা সাকসেসফুল ক্যারিয়ার করা যায়, তোমরা তো এটা জানো তাই না? জি জানি। এবং এই সেক্টরটা পরীক্ষিত ফ্রিল্যান্সিং এবং থেকে বর্তমানে বাংলাদেশে প্রতি মাসে 900 কোটি টাকার উপরে ইনকাম আছে। যদি এটা হয়ে থাকে তাহলে তুমি আমি কি তার ব্যতিক্রম? যারা ফ্রিল্যান্সিং করে তারা কি মঙ্গল গ্রহ থেকে এসে করে না পৃথিবীর মানুষ? অবশ্যই পৃথিবীর মানুষ। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি? তার স্কিল আছে, আমার স্কিল নাই। আমার যদি স্কিলটা আমি ডেভেলপ করতে পারি তাহলে আমি পারবো না ফ্রিল্যান্সিং করতে? অবশ্যই ভাইয়া একটা জিনিস কি, কেউ কিন্তু কারো মায়ের পেট থেকে শিখে আসে না, পৃথিবীতে আসার পরই শেখে। আসার পরেই সবে শেখে, রাইট? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ভাই আমি বলতে চাচ্ছি কি, মানে 3 মাসের একটা কোর্স যদি করি। আমি একটা জিনিস বলি, আজকের এই সেমিনারটা হওয়ার পরে হয়তো 2 দিন 3 দিন এই কথাগুলো তোমাদের মনে থাকবে, এরপরে হয়তো তোমরা ভুলে যাবা, কিন্তু বাস্তবতাটা কি? তোমরা গ্রাজুয়েশন করবা আরো পরে, তোমরা ডিপ্লোমাটা কমপ্লিট করবা এখন। আরে ভাই অনেক সময় আছে, এখন কি, এখন তো খেলবো, ঘুরবো ফিরবো, আড্ডা দিব। 7ম সেমিস্টার শেষ, 8ম পর্বে এসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট করতে আসবো ঢাকায়। আর নতুন মানে কি বলবো, মানে গেট আপ চেঞ্জ হয়ে যাবে, ফোন চেঞ্জ হয়ে যাবে, ব্র্যান্ড চেঞ্জ করব, ঢাকায় আসবো, এসে 3 মাসের ট্রেনিং করে বাড়ি চলে যাব। আর অনেকেই আছে 10 বছরের প্ল্যানিং করে ঢাকায় আসবে। কথাটা কি ঠিক নাকি ভুল? না, ঠিকই বলছেন ভাই। কেউ আসবে 3 মাসের জন্য, কেউ আসবে 10 বছরের জন্য। যে 3 মাসের জন্য আসবে সে ঠিকই 3 মাস পরে চলে যাবে, যে 10 বছরের জন্য আসবে সে এসে থেকে যাবে। বুঝতে পারছো? জি। তো তোমাদের নিয়ত করে আসতে হবে যাতে তোমরা এখানে এসে ভালো কিছু করতে পারো এবং ভালো কিছু শিখতে পারো, যার উপর ভিত্তি করে তোমরা যেন একটা ভালো ক্যারিয়ার করতে পারো। এখন কথা হচ্ছে ভাই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার আগে
কিছু একটা কনসেপ্ট মাথায় নিয়ে তোমরা ঢাকায় আসো। তোমরা যদি শূন্য হতে আসো, শূন্য হতে ফিরে যেতে হবে, সবাইকে না, 95% ফিরে যাবে শূন্য হতে। অনেকেই বলে না যে ডিপ্লোমা পড়াশোনা করিও না, ডিপ্লোমা পড়ে মানুষ বসে থাকে, এইটা সেইটা। কারা বসে থাকে? যাদের স্কিল নাই তারা বসে থাকে, যাদের স্কিল থাকে তারা বসে থাকে না। আর তোমাদের মধ্যে যে 5% যে এসে থাকবে, যে 5% মানে স্কিল না নিয়ে এসেও ঢাকাতে এসে 5% যারা জবটা পাবে, ব্যাচের মধ্যে থাকে না এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে না, 1 থেকে 5 রোলও থাকে, 100-105 রোলও থাকে। ওই প্রথম 5 জন আর 6 থেকে 105 পর্যন্ত একটু আলাদা না? আমি মনে করো 10-12-50 রোলের স্টুডেন্ট, আমাকেও তো জব করতে হবে, ক্যারিয়ার করতে হবে, ভালো কিছু করতে হবে। আমি যদি সবকিছু করতে চাই তাহলে অবশ্যই আমাকে ভালো কিছু করতে হবে, তার জন্য আমাকে অবশ্যই কিছু শিখে ঢাকায় আসতে হবে। তোমরা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফিউচারে প্ল্যান করতেছো, জবের ক্ষেত্রে কি ভাই তাহলে শুধু মানে স্কিলটাই দেখা হয় নাকি ডিপ্লোমার রেজাল্টের উপর কোনো কিছুই আছে? তুমি বুয়েট থেকে পড়ছো না তুমি হচ্ছে প্রাইমারি স্কুল থেকে পড়ছো সেটা দেখার কোনো দরকার নাই। আমার যে কাজ, তুমি কি সেটা পারো? হ্যাঁ তুমি পারো, অবশ্যই আমি তোমাকে জব দিব। ব্যাপারটা হচ্ছে এইটা। যদি কেউ ডিপ্লোমা না করে ইন্টারমিডিয়েট করছে বা অনার্স করছে, বিবিএ করছে, এরকম অনেক থাকে না? তোমরা আইডিবি বিশ্বর নাম শুনছো? আইডিবি বিশ্ব, হ্যাঁ হ্যাঁ, আইডিবি বিশ্ব কাদেরকে ট্রেনিং দেয়? যারা বাংলা থেকে পড়াশোনা করে, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে আর কি বলবো, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, এগুলো থেকে যারা পড়াশোনা করে, ইংলিশ, এগুলো থেকে যারা পড়াশোনা করে, ওদেরকে নিয়ে এসে টাকা দেয়, টাকা দিয়ে কাজ শেখায়, কাজ শেখানোর পরে ওদেরকে চাকরি দেয়। কাদের চাকরি দেয়? এই যে তোমরা, আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি, আমাদের চাকরি ওদেরকে দেয়। ওদের কি আছে? স্কিল। আর আমাদের কি নাই? স্কিল নাই। স্কিল থাকলে জব পাওয়া যায়, এটা হচ্ছে বাস্তব প্রমাণ। আইডিবি বিশ্বতে যারা ট্রেনিং করে ওরা জব কিভাবে পায়? শোভন কথা বলে না কেন? শোভন ভাই, শোভন কথা বলো না কেন? হ্যাঁ ভাই আছে। তো আমার কথাগুলো কি বাস্তব ভিত্তিক নাকি বানোয়াট? জি ভাই, বাস্তব ভিত্তিক সব। আচ্ছা, তোমাদের এর পরবর্তী কোশ্চেন গুলো কি বলো? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম কি ভাই, যে গ্রাফিক্স ডিজাইন এটা মানে 3 মাসের কোর্স করলে কি মানে কোথায় জব করতে পারবো? মিডিয়াম আর কি, মিডিয়াম। যেমন আমি যদি আমাদের বিষয়ে যদি বলি, আমাদের আগামী তোমার হচ্ছে আগামী জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমাদের একটা ব্যাচ শুরু হবে, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের উপর একটা ব্যাচ শুরু হবে বেসিক্যালি। তো এই কোর্সটাতে যিনি টিচার, মিস্টার সাজ্জাদ হোসেন খান হচ্ছে আমাদের টিচার। উনি 19 বছর ধরে মার্কেটে কাজ করে। তোমরা মিনা কার্টুন তো সবাই দেখছো ছোটবেলায়, এটা ওনার হাতে করা। মিনা কার্টুনটা ওনার হাতে করা, রঙিন ভার্সন যেটা, এটা ওনার হাতে করা। জাজ মাল্টিমিডিয়ার নাম তো সবাই শুনছো, বাংলা সিনেমার পৃষ্ঠপোষক জাজ মাল্টিমিডিয়া। ওদের মুভির যে কাজগুলো, ভিডিওর যে কাজগুলো, মোটামুটি অনেকগুলো কাজ ওনার করা। এর পাশাপাশি উনি 11 বছর ধরে ফ্রিল্যান্সিং করে, বাংলাদেশ গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট ওনার হাতে করা। উনি যেভাবে কাজগুলো শেখায়, এইভাবে কাজ শেখার পরে ওনার একজন স্টুডেন্টও জবলেস বা ফ্রিল্যান্সিং লেস কেউ না, সবাই কাজ করে। বুঝতে পারছো ভাই? অটোক্যাডের এখন কি রকম গুরুত্ব? বুঝিনি। অটোক্যাডের কথাটা হচ্ছে তোমার, অটোক্যাড বেসিক্যালি তুমি যদি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করো, তুমি বিল্ডিং এর ডিজাইন কোথায় করবা? ল্যাপটপে না বোর্ডে? অবশ্যই ল্যাপটপে করতে হবে। ল্যাপটপে। সেই সময় তুমি হচ্ছে ডিজাইন করবে হচ্ছে অটোক্যাড, ম্যাক্স, এগুলোর মাধ্যমে। অটোক্যাডের অবশ্যই ভালো অপরচুনিটি আছে। তুমি যদি গ্রাফিক্স ডিজাইন করো, গ্রাফিক্স ডিজাইন কমপ্লিট করার পরে তুমি অটোক্যাডটা শিখতে পারো, মার্কেটে ভালো ডিমান্ড আছে। আচ্ছা ভাই, জানুয়ারি মাস থেকে যেহেতু শুরু হবে ক্লাস, তো ওখানে কি আমরা কোর্স করতে পারবো যদি চাই? ডেফিনেটলি কোর্স করতে পারবে, কেন পারবে না? না, আমরা তো মানে এখন কলেজে পড়ি 6 সেমিস্টারে, মানে আমাদের ইন্টারনেট সময় হয়নি, মানে এখন করতে পারবো না। তুমি ইন্টারনেট সময় এসে তোমার ফ্রেন্ডটা বেসিক জিনিস শিখবে, আর তুমি যদি এখন কাজ শেখো, তুমি এসে জবের প্রিপারেশন নিবা, আর তোমার ফ্রেন্ড এসে কাজ শেখার নিয়ে ব্যস্ত থাকবে, আর তুমি জব খোঁজা নিয়ে ব্যস্ত থাকবা। তাহলে কার জবটা আগে হবে? যে কোর্সটার কথা বললেন ওটা মানে কয় মাসের কোর্স? এটা 3 মাসের না 6 মাসের? এগুলো নিয়ে পরে কথা হবে। আমি পিপল এন্ড টেক নিয়ে কথা বলার জন্য তোমাদের সাথে আসিনি। পিপল এন্ড টেক নিয়ে পরে কথা হবে। তোমাদের সেমিনার রিলেটেড কোশ্চেন করো। আচ্ছা ভাইয়া, ফিউচার ভালো কোনটাতে, গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডিজাইন?
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যদি করো ভালো অপরচুনিটি আছে, পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের স্কিলটা যদি তোমার ভিতরে থাকে তাহলে একের ভিতরে দুই। কথা আছে না, এক টিকেটে দুই মুভি, সেরকম। জি ভাই, গ্রাফিক ডিজাইনের কোর্স করা আছে আমার, কিন্তু ওয়েব ডিজাইনটা এখনো মানে হয়নি। তুমি গ্রাফিক্স ডিজাইন যদি করো, গ্রাফিক্স ডিজাইনের পরে যদি তুমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শেখো, আমি একটু আগে বলছিলাম যে তোমার দোকানে যত বেশি প্রোডাক্ট, তোমার কাস্টমারও তত বেশি আসবে। তুমি মার্কেট প্লেসে যদি কাজ করতে তার মানে মাল্টি লেভেলার হওয়া লাগবে, সবকিছু জানা লাগবে, মাল্টি লেভেলার হওয়া যে যেটা ই করতে পারে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আচ্ছা আমি একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের যে এগুলো আছে কি বলে এটাকে কোয়েশ্চেন গুলো, সেই কোয়েশ্চেন গুলো কি শেষ? আমরা সিভি নিয়ে কথা বলবো কি এখন? জি ভাইয়া বলেন। ভাইয়া হ্যাকিং নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, হ্যাকিং নিয়ে তোমরা যদি প্ল্যানিং করো, ইথিক্যাল হ্যাকিং নিয়ে তোমরা যদি প্ল্যানিং করো, তোমরা যখন একটা নেটওয়ার্কিং সার্ভার নিয়ে তোমরা যখন কাজ করবে, নেটওয়ার্কিং সার্ভার নিয়ে কাজ করার পরে তোমরা হচ্ছে নেটওয়ার্কিং এবং সার্ভার নিয়ে তোমরা কাজ করতেছো, কাজ করার পরে এমন একটা সময় তুমি একটা সিনিয়র লেভেলে আসবা, তখন তোমার উপর দায়িত্ব থাকবে যে এই ইনফ্রাস্ট্রাকচারটা দেখাশোনা করার ইনচার্জ হিসেবে তোমাকে অ্যাসাইন করা হলো। তখন তোমার কাজ এই ইনফ্রাস্ট্রাকচারকে রক্ষা করা। এখন কথা হচ্ছে আমাকে একটা দায়িত্ব যদি দেয়া হয়, তো আমাকে অবশ্যই এটার সিকিউরিটিটা নিশ্চিত করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যে কেউ আমার এটাকে হ্যাক করতে পারে, তাই না? আমার এটাকে যে কেউ হ্যাক করতে পারে, যে কেউ হ্যাক করে আমার ইনফরমেশন সব সে নিতে পারে। দেখা গেল যে আমার সাথে তানভীরের কথা হচ্ছে, তানভীর আমি তোমাকে একটা সফটওয়্যার দিব, তোমার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে একটা সফটওয়্যার দিব, তুমি আমাকে 2 লাখ টাকা দিবা। এখন এই কনভারসেশন, এই ইনফরমেশন সবকিছু তোমার হচ্ছে সাজ্জাদ কি করছে, সে হচ্ছে চুরি করছে, হ্যাকিং করছে, করে ও এখন তানভীরের সাথে কমিউনিকেট করতেছে, আমি আপনাকে এটা 1.5 লাখে দিব। তো 50,000 কমে পাচ্ছে তানভীর, তানভীর আমার কাছ থেকে নেবে না সাজ্জাদের কাছ থেকে নেবে? যার থেকে কমে পাই তার থেকে তো নেবে। তাহলে লস কার? আলটিমেটলি লসটা হচ্ছে আমার। সো সিকিউরিটিটা অবশ্যই নিশ্চিত করতে হবে, আর সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে ডেফিনেটলি আমাকে 5 বছরের জব এক্সপেরিয়েন্স থাকতে হবে, তারপরে তো আমি সিকিউরিটি নিশ্চিত করার দায়িত্বটা পাবো, তাই না? জি। আচ্ছা, তো সিভি নিয়ে যদি কথা বলি, সিভি নিয়ে শুরু করি। সিভি নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে নাম্বার 1, আমরা কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করব। প্রফেশনালি সিভি তৈরি করব, সাপোজ মনে করো একজন একটা কোম্পানি থেকে আমাদেরকে বলা হয়েছে যে তার ওখানে প্রফেশনাল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের একটা ভ্যাকেন্সি আছে, আমি সেখানে একটা সিভি ড্রপ করব। তো সেখানে জব এক্সপিরিয়েন্স 1 থেকে 4 বছরের একটা এক্সপিরিয়েন্স দেওয়া আছে। তো আমার তো জব এক্সপিরিয়েন্স নাই, তো প্রতি বছর তোমার মনে করো লাখ লাখ গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হচ্ছে স্টুডেন্ট, তারা তাহলে কিভাবে জব পাচ্ছে? বলো? তাদের স্কিলের উপর ডিপেন্ড করে জব পাচ্ছে না? যদি ফ্রেশাররা জব নাই পাইতো তাহলে এতগুলো জব তারা কিভাবে পাচ্ছে? এতগুলো স্টুডেন্ট কি বেকার বসে আছে? বেকার কিন্তু কেউ বসে নেই। তো সবাই একটু মনোযোগ সহকারে শুনি। আমাদের সিভিটা আমরা প্রথমে তৈরি করব, যেটা আমরা অবশ্যই সিভির ডান পাশে আমাদের একটা স্মার্ট একটা পিকচার দিব, পিন আপ করে না, প্রিন্ট করে। দেন বাম পাশে লিখবো আমার নাম, আমার ফোন নাম্বার এবং আমার মেইল অ্যাড্রেস, শেষ। এরপরে আমার মেইন কাজটা শুরু হবে এখানেই। আমার ক্যারিয়ার অবজেক্টিভ লিখবো, আমি যেমন আমি একজন সৎ এমপ্লয়ি, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব নিজেকে এবং অফিসকে ডেভেলপ করার জন্য। এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে আমি দিতে পারি আমার স্কিল, আমার কি স্কিল আছে। আমি প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পারি, আমি ডিজাইনে কি কি শিখছি, HTML, HTML5, CSS, CSS3, HTML, HTML5 দিয়ে কাজ করার পরে আমি কি প্রজেক্ট করছিলাম সেই প্রজেক্টের লিংকটা সাথে দিয়ে দিলাম। CSS, CSS3 করছি, CSS3 করার পরে ওটার পরে আমি আউটপুট কি করছিলাম সেটা আমি লিংকটা ওখানে দিলাম। বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর সবগুলো কমপ্লিট করার পরে আমি একটা ফাইনাল ডিজাইনের উপর প্রজেক্ট করছিলাম, সেই লিংকটা আমি ওখানে দিলাম। ডাটাবেজ নিয়ে কাজ করছি, ডাটাবেজ নিয়ে কাজ করার পরে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কি শিখলাম, কিভাবে ইমপ্লিমেন্টেশন করতেছি সেই জিনিসটা আমি
ওখানে তুলে ধরলাম। ডেভেলপমেন্ট পার্টে এসে পিএইচপি আমি কি কি শিখছি সেই জিনিসগুলো তুলে ধরলাম। টোটাল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্স শেষ করার পরে আমি কি কাজ করছি সেটা আমি তুলে ধরলাম। তাহলে আমার কতগুলো কাজ দেয়া থাকলো এখানে। আমি একটা প্রজেক্ট নিজে করছি, 2টা প্রজেক্ট ফ্রেন্ডের সাথে করছি, 3টা প্রজেক্ট গ্রুপের সাথে করছি, এতগুলো আমার এখানে দেয়া আছে। তাহলে আমার এই সিভিটা যদি কেউ দেখে তাহলে আমাকে ইন্টারভিউ ডাকবে কি ডাকবে না? ডাকবে অবশ্যই। আর ইন্টারভিউ ডাকবে কেন? যে এতগুলো কাজ করছে আসলে কি পারে কিনা একটু যাচাই করে দেখি, দক্ষতার উপর ভিত্তি করে ডাকবে। হ্যাঁ। তো এই জিনিসগুলো আমি আমার সিভিতে দিলাম। আমার একটা পেজ অলরেডি শেষ, পরের পেজে আমি জাস্ট আমার শিক্ষাগত যোগ্যতা আমি সেখানে তুলে ধরব। আচ্ছা একটা কোশ্চেন ছিল ভাই, যে মানে আমার যে স্কিলগুলো যে করা হয়েছে এটা আগে দিতে হবে নাকি? ডেফিনেটলি স্কিলটাই শো করবা তুমি। স্কিল শো করার পর, হ্যাঁ স্কিলটা শো করার পরে যেমন এইচএসসি বা ইন্টার যেটা পাস করছে আর কি, ডিপ্লোমা পাস করছে, এগুলো ওইভাবে না। আমি বলি ভালো হয় যদি নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে নাকি। হ্যাঁ আমি একটু শেষ করি, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেশন কি তুমি ডিপ্লোমা পড়েছো কম্পিউটার সায়েন্স থেকে, এটুকুই শেষ। এরপরে হচ্ছে তুমি, হ্যাঁ এরপরে তুমি একটা রেফারেন্স দিবা। রেফারেন্সটা তুমি কার দিবা? তোমার যে এক্সপার্ট প্রফেশনালি কাজ করে 10-15 বছর ধরে যার কাছে তুমি কাজ শিখছো তার একটা তুমি রেফারেন্স দিবা। আর তোমার পরিচিত এই ট্র্যাকে কাজ করে এমন কারো একটা রেফারেন্স তুমি দিয়ে যদি সিভিটা সাবমিট করো তাহলে তোমার সিভিটা অ্যাকসেপ্ট করবে। এখন কথা হচ্ছে সিভির উপরে কিন্তু তোমার নাম তোমার ছবি দেয়া আছে। এখন তুমি যদি ভিতরে এসে লেখো আমার জেন্ডার এইটা, আমার তো দেখার দরকার নাই, তোমার লেখার দরকার নেই জেন্ডার কি। আমি তো তোমার নাম পড়ে আর হচ্ছে তোমার ছবি দেখে আমি তো বুঝতে পারতেছি তুমি ছেলে না মেয়ে। তুমি হিন্দু না মুসলিম তোমার নাম দেখে আমি বুঝতে পারবো না? জি। তোমার ন্যাশনালিটি কি, তুমি বাংলাদেশি না বাংলাদেশের বাইরে সেটা তো আমার দেখার দরকার নাই। তোমার ব্লাড গ্রুপ কি সেটা তো লেখার দরকার নাই। তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, প্রেজেন্ট অ্যাড্রেস কি, পার্মানেন্ট অ্যাড্রেস কি, এগুলোর তো আমার দরকার নাই। এগুলো হচ্ছে বাজে কথা, সিভিতে এগুলো হচ্ছে বাজে। তুমি বিয়ে করছো না বিয়ে করোনি সেগুলো তো সিভিতে লেখার দরকার নাই। সিভিতে লেখার দরকার আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য জবের জন্য অ্যাপ্লাই করছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপরে এই হচ্ছে আমার কাজ। যখন কেউ দেখবে যে আমার এতগুলো কাজ তখন তাকে অবশ্যই ডাকবে। এখন ইন্টারভিউ আসার পরে ইন্টারভিউ কি একজন লোক বসে, একাধিক লোক বসে থাকবে তোমার সামনে, একাধিক লোক তোমার সামনে বসবে। একাধিক লোক তোমাদের সামনে বসার পরে কেউ তোমাকে কোশ্চেন করবে, কেউ তোমার মাথার দিকে তাকাবে, কেউ তোমার কোমরের দিকে তাকাবে, কেউ পায়ের দিকে তাকাবে, কেউ জামা কাপড়ের দিকে তাকাবে, যে শরীরের কোথাও নোংরা আছে কিনা, চুলের স্টাইল ঠিক আছে কিনা, হাতে হাত ঘড়ি পরছে কি পরনি, তারপর জুতার কালার বেল্টের কালার কি এক নাকি ভিন্ন নাকি, এই জিনিসগুলো ফলো করে অনেকেই। এখন কথা হচ্ছে নাজমুল আমাকে সিভি দিছে, ও এসে সিভি দেওয়ার পরে আমি ওর সিভিটা দেখলাম, আমি ওকে ইন্টারভিউর জন্য ডাকলাম। সিভিটা দেখে আমি ইমপ্রেসড, সিভি এবং ওর বাস্তবতার মধ্যে মিল আছে কিনা এইটা যাচাই করার মাধ্যমটাই হচ্ছে ইন্টারভিউ। ও যখন ইন্টারভিউ দিতে আসলো এখানে, ইন্টারভিউ দিতে আসার পরে আমি দেখলাম যে সিভি এবং বাস্তবতা সেম, আমি একে নিব। আমি নাজমুলকে তখন বলবো যে নাজমুল সাহেব আপনার এক্সপেক্টেড স্যালারি কত? নাজমুল কাজ জানে, ও জানে যে ওর জব হবেই, এখানে হোক আর সেখানে হোক ও জব পাবেই। নাজমুল তখন বলবে স্যার আওয়ার এক্সপেক্টেড স্যালারি 30,000 টাকা। ও যখন এই কথাটা বলবে সবাই তখন ওর দিকে তাকাবে, ওর কনফিডেন্ট লেভেলটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু নাজমুল স্ট্রং, নাজমুল কি বলবে? স্যার আওয়ার এক্সপেক্টেড স্যালারি 30,000 টাকা বলে স্ট্রংলি বসে থাকবে। তখন মোটিভেশন মানে ডিমোটিভেট করার চেষ্টা করবে অনেকেই, বাট ও ওর জায়গায় স্ট্রং থাকবে। ভাই এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। যারা সিভিটা জমা দিবে ওইখানে তো মানে স্যালারি তো কথা উল্লেখ করাই থাকে না, দেখা গেছে 15 থেকে 17 এরকম। সব জায়গায় স্যালারি থাকে না, সব জায়গায় স্যালারি দেওয়া থাকে না, অনেক জায়গায় দেওয়া থাকে হচ্ছে নেগোশিয়েটেবল, আলোচনা সাপেক্ষে দেওয়া থাকে অনেক জায়গায়। এরকমই তারা এই ক্ষেত্রে স্যালারি দেওয়া থাকে আলোচনা সাপেক্ষে 80%। হ্যাঁ দুইটাই আছে। হ্যাঁ তো এখন এরপরে তোমাদের সিভিটা যখন এরপরে যেটা করলো তোমার হচ্ছে মানে তখন তোমাকে নানাভাবে ডিমোটিভেট করার চেষ্টা করবে, বাট তুমি তো তোমার জায়গায় স্ট্রং যে এখানে না হলে অন্য কোথাও আমার জব ঠিকই হবে কারণ আমি কাজ জানি। তখন
কোম্পানি এবং এমপ্লয়ির মাঝখানে ইন্টারভিউ যে দিতে আসবে তার মাঝখানে একটা নেগোশিয়েট হবে, দেন উইদাউট জব এক্সপেরিয়েন্স প্রজেক্টের উপর ভিত্তি করে সে একটা জব পাবে। তো আমরা কি এখন বলতে পারি যে একটা প্রফেশনাল সিভি কিভাবে আমরা তৈরি করব? জি ভাইয়া, একটু মোটামুটি ধারণা আর আছে, যারা এখন বলতে নেটওয়ার্কিং পারবো। সার্ভার শিখবে, তারা ডেফিনেটলি তাদের সিভিতে প্রথমে নেটওয়ার্কিং এর কি কি শিখছে, সার্ভারে কি কি শিখছে, কি কি ইমপ্লিমেন্টেশন করছে, এই জিনিসগুলো তুলে ধরবে। ওই যে শুরুতে একবার নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস দিছে, এটুকুই যথেষ্ট। আমার সাথে যোগাযোগ করার জন্য ওই ইমেইল অ্যাড্রেসটা, ওই ফোন নাম্বারটাই যথেষ্ট। আমার তো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, বাবার নাম, গ্রামের নাম, মহল্লার নাম, দাদার নাম লাগবে না। জি জি ভাই, কথাগুলো খুব ভালো লাগলো। আশা করা যায় আমরা একটা